প্রথমে বইয়ের নাম দিছি, তারপর লেখকের নাম, তারপর বইয়ের প্রাইসটা কত, প্রাইসটা দিয়ে তারপর বইয়ের যে কভার ফটোটা সেটা দিছি। তারপর বইটি সম্পর্কে লিখছি অ্যাবাউট দ্য বুক, বই সম্পর্কে যা যা আছে তা বিস্তারিত। তারপরে 2 নম্বরে দিছি আবার বইয়ের নাম, লেখকের নাম এবং প্রাইসটা এবং কভার ফটো দিছি। তো এইভাবে ভাইয়া আমি সিরিয়াল বাই সিরিয়াল ওয়াইজ 5টা বইয়ের নাম দিয়ে এবছরের টপ 5 বুক বই সম্পর্কে তাদের প্রাইস এবং তাদের বিস্তারিত বর্ণনা করেছি আজকে এই প্রেজেন্টেশনে। আর ভাই আরেকটা টপিক ছিল যে হচ্ছে স্মল এসে টুলস থেকে এটা বের করা, তো ওটা আমি মাত্র অ্যাকাউন্ট করলাম, ওটা সময় পাইনি, সেজন্য আমি ওটা করা হয়নি। তো যেটুকু করছে এটুকু দেখালাম। জি ভাই, আগে চাইতে এখন একটু ভালো। বাকিরা হোমওয়ার্ক করেন নাই? জি ভাই আমি করছি ভাই, দেখাবো আমারটা ভাই? হ্যাঁ দেখাতে পারেন, দেখালেই ভালো হয়। দেখাবো ভাই আমারটা? জি ভাই দেখান, দেখালেই ভালো হয়। হোমওয়ার্ক করতে দেখাবি না? এই তো ভাই গেমিং এক্সারসাইজ সম্পর্কে ছিল, এটার জন্য এটা মেক করছি। এটা আচ্ছা, এটা কত পার্সেন্ট ইউনিক হয়েছে ভাই? এটা টাইটেল গেমিং। আচ্ছা, আপনি কি জাস্ট একটা গেম নিয়ে এটা হলো 79%। জি ভাই, একটা মানে এক্সারসাইজ সম্পর্কে লিখছি, গেমিং এক্সারসাইজ গুলো আসলে কি কাজে লাগে এরকম গুলো আসলে এই জন্য। আচ্ছা, এটা কি অ্যামাজন থেকে কোনো প্রোডাক্টের? না ভাই, অ্যামাজনের কোনো প্রোডাক্টের করছিলাম একটা, বাট এটা সেভ করা হয়নি তো। না আমরা চাচ্ছিলাম অ্যামাজনের, যেহেতু আমরা আমাদের প্ল্যানিং আছে এগুলো নিয়ে, হচ্ছে আমরা এই কন্টেন্টটাই বিভিন্ন ধরনের এডিট বা যেভাবে আমরা ইউজ করতে পারি, আমরা হোমওয়ার্কটাকেও কাজে লাগাবো। হ্যাঁ, সো আমাদের প্ল্যানিংটা হচ্ছে এই যে কন্টেন্ট আপনারা রেডি করছেন, তো এই কন্টেন্ট গুলো আমাদের ওয়েবসাইটে পোস্টের মাধ্যমে আপনাদের প্র্যাকটিক্যাল কাজও দেখাবো। এটা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, কাজ শেখার জন্য আপনাদের কাজে আসবে। শাকিব ভাই। জি ভাইয়া। তো এর জন্য আমাদের প্রয়োজন কি জানেন? এই অ্যামাজনের যে প্রোডাক্টটা আছে, মানে গেম আছে না? জি ভাই। তো ওই গেমের উপরে হচ্ছে করলে আমাদের জন্য ভালো হয়। তবে আপনার কন্টেন্টটাও আমাদের ওয়েবসাইটে চলবে, কোনো সমস্যা নেই। আমরা যখন প্রোডাক্ট আপলোড করব তখন ওই প্রোডাক্টের সম্পর্কে লিখতে পারবো, সমস্যা নেই। গেমিং, আপনার তো হচ্ছে গেমিংটাই নিয়েছিলেন, চুজ করেছেন কন্টেন্ট। এটা কি কি বিষয়, মূল থিওরিটা কি শাকিব ভাই? এটা ভাই যে গেমিং যে কিবোর্ড মাউস থাকে এগুলা সম্পর্কে আর কি মেইনলি। ও আচ্ছা, যাক, অনেক ভালো কন্টেন্ট এটাও। 89% না? জি ভাই, না 79%। 79% ইউনিক ছিল। ঠিক আছে, শুধু আপনি হচ্ছে একটা টাইটেল দিয়েছেন, একটা ডিসক্রিপশন লিখেছেন, এরকমই তো, তাই না? এরকম। ওকে, নেক্সট কে আছেন?
হ্যালো হ্যাঁ রনক ভাই। ভাইয়া, দেখা যায় স্ক্রিন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমার টপিক ছিল ভাই এই যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট। আমি শুরুতে ইলেকট্রনিক্স প্রোডাক্টের প্রয়োজনীয়তা কিছু নিয়ে কথা বলছি এখানে। তারপরে হচ্ছে 5টা ইলেকট্রনিক্স প্রোডাক্টস মানে কনফিগারেশন গুলো ডিটেলস এখানে দিছে। কিছু কিছু চেঞ্জ করছি। 68% ইউনিক হয়েছে ভাই। পরে আবার কিছু এডিট করা লাগতো, আমি সময় পাই নাই, তো এই জন্য করা হয় নাই। আচ্ছা, 5টা বেস্ট ইলেকট্রনিক প্রোডাক্টস নিয়ে এখানে করা আছে তাই না, ডিটেলস লেখা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে। তো যে প্রোডাক্টটা নিয়ে করেছেন ওই প্রোডাক্টের ইমেজটাও যদি মানে আমরা কালেক্ট করতে পারি। আচ্ছা, আমি ইমেজ এডিট বা ইউনিক করার জন্য যে থিওরি সেটাও আমরা শিখবো। জাস্ট আমরা একটু হোমওয়ার্কটা শেষ করি, তারপরে তো আমরা আসলে দেখি, তারপরে যখন কাজে যাব তখন বুঝতে পারবো। ঠিক আছে, নেক্সট আরেকজন আসেন। এই হোমওয়ার্কে যদি আপনারা এত টাইম নেন তাহলে তো সমস্যা। কি ব্যাপার, আমাকে কি নাম ধরে কল করতে হবে? আপনারা আসলে সমস্যা কি? বাকি আছেন কে? ভাইয়া এটা আমি ফার্স্টে করছি। এটা নর্মালি হচ্ছে 63% ইউনিক হয়েছিল, আর এটা আমি রিরাইট করার পরে এটা হচ্ছে 89% ইউনিক হয়েছে। আচ্ছা, এর উপরে লিখেছেন আচ্ছা ভাইয়া, গার্লস ফ্যাশন ড্রেস কালেকশনের উপর। এই যে ডেসক্রিপশনটা আছে মূলত কি কি মিন করেছেন? এই ডেসক্রিপশনে কি বোঝাতে এখানে চাইছেন? ভাইয়া লেডিসদের হচ্ছে অনেক মানে ড্রেস কালেকশন, তারপরে হচ্ছে মানে হেয়ার স্টাইল আর অনেক কিছু মানে আমি এখানে উল্লেখ করছি। তার মধ্যে এখানে একটা টি শার্টের হচ্ছে প্রাইস, সাইজ, তারপরে কালার, তারপরে সেটা মানে কেমন, এগুলো আমি উল্লেখ করছি আর কি। আচ্ছা, এরকম হতে পারে মানে কন্টেন্টটা দেখা যাচ্ছে আপনি যে বললেন যে মেয়েদের হচ্ছে ফ্যাশনের যে বিষয়গুলো আছে সব বিষয় নিয়ে কথা বলছেন। তো হ্যাঁ পোস্টটা হ্যাঁ এরকম হলে ভাইয়া। ভালো হতো। তো হঠাৎ করে যে এখন আপনি আবার হ্যাঁ হচ্ছে ভাইয়া, নিচে এই যে একটা প্রোডাক্টের দিচ্ছেন, তখন যদি আপনি মানে বেটার হতো কি যদি 10টা বা 5টা মানে হেডলাইন এরকম দেওয়া যেতে পারতো যে বেস্ট ফিমেল ফ্যাশন টাইপ, এরকম টাইপ আপনি যদি দিতেন, দিয়ে যদি 5টা বা 10টা প্রোডাক্টের ডিসক্রিপশন নিচে নিচে দিয়ে দিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, আমরা এগুলো যখন ইউজ করবো আমাদের ওয়েবসাইটে তখন দেখাবো। ঠিক আছে, কত পার্সেন্ট হয়েছেন বললেন? ইউনিক হয়েছে কত পার্সেন্ট? ভাইয়া ফার্স্টে আমি যেটা লিখছিলাম সেটা হচ্ছে 63% ইউনিক হয়েছিল, আর পরে যেটা করছি সেটাতে হচ্ছে 89% ইউনিক হয়েছিল। আচ্ছা, 89%। ঠিক আছে, আমাদের 70% এর উপরে হলে আমরা নিতে পারবো। ঠিক আছে, হ্যালো ভাইয়া। হ্যাঁ আবরাহান ভাই। ভাইয়া দেখা যায়? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমার টপিকসটা ছিল মেন্স ফ্যাশন নিয়ে। এখানে মেন্স ফ্যাশন নিয়ে কিছু কথা লেখা আছে, আর এখানে নিচে বলেন কিছু প্রোডাক্ট আছে যে শার্ট, স্যুট, প্যান্ট, স্নেকার্স, টি শার্টস নিয়ে কিছু কন্টেন্ট আমি নিচে করছি, মেনশন করছি। এটা অ্যামাজন থেকেই নেওয়া সবকিছু। এটা আমার 100% ইউনিক হয়েছে এই কন্টেন্ট গুলা। এর নিচে আপনি কি নিজে থেকে লিখেছেন না? জি 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 কপি করছি প্লাস এডিট করছি ভাইয়া কিছু।
এডিট করে মানে 100% বা 70-র উপরে পার্সেন্টটা পাওয়ার জন্য ইউনিক হওয়ার জন্য যা কিছু করার লাগে আমি নিজে থেকেই করছি, এডিট বা আরো কিছু কন্টেন্ট গুলো ঢুকাইছি আর কি নতুন করে। আচ্ছা আচ্ছা, আসলে বিষয় হচ্ছে নিজে থেকে লিখলেই দেখবেন এটাকে আর রিরাইটের প্রয়োজন হয় না, জি, 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 জি। অটোমেটিক্যালি এটা 100%। এই যে স্ন্যাকার্স এটাও 100% ইউনিক আসছে। তারপরে এটা চারটে মনে হয়, হ্যাঁ 4টে প্রোডাক্ট নিয়ে লেখা আছে আর কি। এবার কি হবে ভাই লিখছি যে এখানে ফার্স্ট আপনাদের হচ্ছে অনেকেই এরকমটা করেছেন যে ওই প্রোডাক্ট সম্পর্কে একটু এখানে বলে দিয়েছেন। মানে আমরা চাচ্ছিলাম যে আমাদের ওয়েবসাইটটাকে পাবলিশ করার আগে প্রথমত আমরা আগে প্রোডাক্টের সামারি লিখবো। জি, জি, জি। সামারি লিখবো বলতে হচ্ছে মনে করেন যদি এই যে টপ 10 প্রোডাক্ট নিয়ে যদি আপনি কথা বলেন, আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি নিয়ে জাস্ট রিভিউ করা, দেখেন না অনেকেই হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে রিভিউ করে না, জি 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 প্যারার মতো করে লেখা। এখানে যেমন দেখে দিয়েছেন যে প্রাইস, সাইজ, কালার, 100% কটন, এরকম টাইপ। কিন্তু আপনি যদি প্যারা প্যারা করে লিখতেন এটা সবচেয়ে বেটার হতো। মানে আমাদের ওয়েবসাইটের জন্য প্রথমে এটাকে আমরা রিভিউ দিব, দেন আমাদের যখন আমরা প্রোডাক্ট আপলোড করব তখন আমাদের এই সাইজ, তারপরে হচ্ছে যে বিষয়গুলো আছে কালার জি 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 কিছু আছে এগুলো ইনক্লুড করব। তাহলে দুইবার একই কন্টেন্ট হচ্ছে না। কিন্তু যখনই আমরা এইটা রিভিউ এর ক্ষেত্রেও ইউজ করে ফেলবো, পোস্ট করে ফেলবো, আবার যখন পোস্ট করতে যাচ্ছি তখনও এই বিষয়গুলো আমাদের লাগতেছে, তাহলে দুইবার ইউজ হয়ে যাচ্ছে আমাদের ওয়েবসাইটে। জি জি বুঝতে পারছি। তো ওরকম হলে ভালো হতো। তবে হ্যাঁ, এটা যখন দেখবো তখনই আসলে প্র্যাকটিক্যালি বুঝতে পারবো। ঠিক আছে, আর কে বাকি আছেন? থ্যাংক ইউ। আচ্ছা, কেউ কি বাকি আছেন আর? রবিন ভাই দেখাইছেন না? এখানকার মধ্যে আর কেউ বাকি নেই। ভাই দেখাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি গতদিন কোনো টপিক দিয়েছিলাম যে আজকে এরকম কোনো টপিকের উপরে ক্লাস নেব, এরকম কোনো কিছু? না, ওরকম কিছু বলেনি তো। আচ্ছা, আমাদের স্মল এসইও নিয়ে কাজ করছিলাম, জাস্ট আপনাদের একটা ফরম্যাট লিখতে দিয়েছি এবং ইউনিক করেছেন। ঠিক আছে, যেটা করেছেন এই ফাইলটা সবাই মেসেঞ্জার গ্রুপে আর আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই রিনেম করে সেই ফাইলটা সেন্ড করেন। ঠিক আছে, ফাইলটার নামই হচ্ছে আপনার নামে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। রনক ভাইরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, আর হচ্ছে আমাদের ব্যাচের যারা আছেন সবাই মেসেঞ্জার গ্রুপে দেন। আচ্ছা, আজকে আমরা একটু গ্রুপ ওয়েস কাজ করতে হলে আমরা গুগল ড্রাইভের, হয়তো আপনারা অনেকেই জানেন যে গুগল ড্রাইভ আমরা গ্রুপ ওয়েস কাজ করতে পারি। সবাই সবার ইমেল অ্যাড্রেসটা আমাদের মিটের চ্যাট বক্সে দিয়ে দেন। ঠিক আছে, আজকে আমরা একটু শিখবো যে কিভাবে করতে হলে একই এক্সেল ফাইল বা একই ওয়ার্ড ফাইল কিভাবে সবাই অ্যাক্সেস পেতে পারি, সবাই এডিট করতে পারি, সে বিষয়টা দেখবো। হয়তো অনেকেই জানেন, তারপরে দেখবো। জানেন না কে কে আছেন যে গুগল ড্রাইভে আমরা সবাই একসাথে কাজ করতে পারবো, এরকম বিষয় হয়তো এর আগে থেকে জানেন না। জানেন না বলতে খারাপ লাগছে কারো
যে আমি আমি জানি না। জানি না ভাইয়া। ধন্যবাদ আবু রায়হান ভাই। জি না জানলে বলতে হবে যে আমি আসলেই জানি না। কোনো কিছু শেখার আগে আমি কোথাও পড়েছিলাম এরকম যে আপনার কোনো কিছু শেখার আগে সর্বপ্রথম শিখতে হবে আমি জানি না, এই কথা জানতে হবে। ওকে, তো আমরা আজকে ড্রাইভ ক্রিয়েট করব যে কিভাবে এই ড্রাইভের মাধ্যমে আমরা গুগল ফ্রম বলছি এক্সেল ফাইল বা আমরা ডকুমেন্ট ফাইল ইউজ করতে পারি সবাই একসাথে। সবাই মিটের চ্যাট বক্সে নিজস্ব যে জিমেল অ্যাকাউন্ট আছে সেইটা আমি আজকে আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো যে কিভাবে টিম ওয়ার্ক করতে হয়। ওকে, তো আমি একটা জিমেল আমার ব্রাউজারে লগ ইন করা আছে, সেই জিমেলের এই জিমেলের আমরা ড্রাইভে যাব। এখান থেকে ক্লিক করে আমরা ড্রাইভে যাচ্ছি। তো দেখেন গুগল আমাদের ফ্রিতে হচ্ছে 15 জিবি ফ্রিতে স্পেস দেয়। হ্যাঁ, এখান থেকে যদি আমি এই যে নিউ প্লাস আইকন দিয়ে নিউ নামে একটা বাটন আছে, এখানটায় যদি আমরা একটু তাহলে দেখেন গুগল আমাদের ডকুমেন্ট ফাইল, গুগল ডকুমেন্ট, গুগল শিট, স্লাইড, ফর্ম, আরো মোর অনেক কিছুই আছে। তো আজকে আমরা যেটা ব্যবহার শিখবো, তো প্রত্যেকটাই একইভাবে ব্যবহার করা যায়। যেমন ডকুমেন্ট নিয়েও করা যায়, এরকম শিট নিয়েও করা যায়। আমরা শিট নিয়েও ইন ফিউচার কাজ করব, আজকে কাজ করব হচ্ছে ডকুমেন্ট নিয়ে। তো দেখেন ডকুমেন্টে কিভাবে আমরা টিম ওয়ার্ক করতে পারি। আমি একটা গুগলে শিট নিয়েছি। গুগল শিটের সর্বোচ্চ সুবিধা হচ্ছে এটা কখনো সেভ করতে হয় না, আপনি যাই লিখবেন এটা অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে। ওকে, আমি এখানে চাইলে দেখেন এই শিটটাকে রিনেম করতে পারবো। আনটাইটেল ডকুমেন্ট দেখাচ্ছে, সো আমরা এখানে লিখবো হচ্ছে সরি ওয়েবসাইট পোস্ট কন্টেন্ট। ওকে, দেখেন আমি এটা রিনেম করে দিয়েছি। এখন এই শিট আমি আপনাদের কাছে শেয়ার করব, সবাই এটা এডিট করতে পারবে, সবাই এটা যে যার মতো করে ব্যবহার করতে পারবে। ওকে, ইমেল অ্যাড্রেস দিয়েছেন? তানজিল ভাই দিয়েছে, পলক ভাই। আচ্ছা, দেখেন এখান থেকে কিভাবে শেয়ার করতে পারি এই শিটটা আপনাদেরকে, আপনারাও এটা ব্যবহার করতে পারবেন। এখানে শেয়ারে ক্লিক করছি। তো শেয়ারে ক্লিক করার পরে দেখেন এখানে একটা সেটিং আইকন আছে, যে আপনাদেরকে শুধুমাত্র দেখার জন্য দিচ্ছি নাকি এডিটর, আপনারা এডিটও করতে পারবেন। দেখেন আমি এই টিক চিহ্ন যদি উঠায় দিই তাহলে আপনারা এডিট করতে পারবেন না, শুধুমাত্র এটা ভিউয়ার হিসেবে থাকবেন। এখানে লেখা আছে এই যে ভিউয়ার্স। তো আমি আপনাদেরকে এডিটের পারমিশনটাও দিচ্ছি, অর্থাৎ আপনারা চাইলেই যে পরিবর্তন করবেন শুধুমাত্র এই শিটে এটাই থাকবে। তো আমি সেটিং থেকে এটা করে নিলাম, এরপরে জাস্ট আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ওকে, তানজিল ভাইকে সিলেক্ট করলাম। দেখেন আমি সবাইকে এখানে অ্যাড করে নেব এভাবে। ছিলাম
জিমেল অ্যাড্রেস এখানে অ্যাড করেছি। এরপরে দেখেন চাইলে এখান থেকেও আমরা এই যে এডিটর, কমেন্টর বা ভিউয়ার্স এরকম ভাবে আমরা আপনাদেরকে সিলেক্ট করতে পারি। যেমন পেজের ক্ষেত্রে কি হয়, অ্যাডমিন, মডারেটর, এডিটর, অ্যাডভার্টাইজার আর অনেক কিছু আছে, তাই না? এরকম আপনাদেরকে সিলেক্ট করে দিয়ে দিতে পারবো। এখন যদি আমি এখানে কোনো মেসেজ লিখি যে এটা কিসের জন্য আপনাদেরকে সেন্ড করব, মানে সেন্ড করছি বা কেন আপনাদের কাছে শেয়ার করেছি, সেটা মেসেজ আকারে লিখে দিতে পারি। আচ্ছা, মেসেজের দরকার নেই, আপনাদেরকে আমি এমনিতেই জাস্ট সেন্ড করে দিচ্ছি। তো সবাই খেয়াল করেন, আপনাদের মেল বক্সে একটা মেল গিয়েছে, এটা ওপেন করেন সবাই। জি ভাই আসছে। ওকে, এটা ওপেন করেন। আমি দেখতে পাচ্ছি আকাশ ভাই অলরেডি চলে আসছে এই শীটে, এই যে। জি ভাইয়া। ওকে, এখন আপনাদের কাজ কি, আপনাদের যে ডকুমেন্ট ফাইল আপনারা তৈরি করেছেন পোস্ট করার জন্য আমাদের ওয়েবসাইটে, আসলে দেখেন এই আপনারা 10-15 জন মিলে কন্টেন্ট তৈরি করছেন, কিন্তু এটা যখন আমি পোস্ট করতে যাব, এই ক্লাসের মধ্যে যদি 15টা পোস্ট করতে যাই, এক একটা পোস্ট করতে হিউজ টাইম লাগে। মানে এখানে অনেক আমি আপনাদেরকে একটা পোস্ট করে দেখাবো যে অ্যানালাইজ করে কিভাবে কিভাবে পোস্ট করতে হয়, একটা পোস্ট দেখাবো সত্য, কিন্তু এই 10টা পোস্ট যদি করতে চাই হিউজ টাইমের ব্যাপার, তো ক্লাসের মধ্যে তো এভাবে পোস্ট করা সম্ভব না। তাই আমি আপনাদের কন্টেন্ট গুলোকে একটা ওয়ার্ড ফাইলে নিতে চাচ্ছি। এখন সবগুলো ফাইল যদি আমি একটা একটা করে ডাউনলোড করি, আমি ভেবে দেখলাম অনেক টাইমের ব্যাপার। সো আমরা এর উদাহরণটা কেন দিচ্ছি জানেন, টাইম কিভাবে সেভ করা যায়। ভাই আমার ইমেল তো মেলটা আসে নাই, দেখেন পান নাই না? আচ্ছা পলক ভাই, মিস্টেক থাকার কারণ কি? পলক ভাই স্পেলিং এ কোথাও ভুল হয়েছে কি? মানে এই এখানে সম্ভবত আমার মেলটা আপনি অ্যাড করেননি তখন অ্যাড করার সময়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মিস্টেক হয়েছে, ঠিক আছে, আমি শেয়ার করে। এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি, কই বাকিটা সবাই একটু ওপেন করেন এটা। ওকে, সেন্ড করেছি। তো টাইম আমরা এভাবে নাজমুস সাকিব ভাইকে দেখতে পাচ্ছি, তো যে যেখানে মাউসের কার্সার নিচ্ছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি। এখন বিষয় হচ্ছে প্রথমে যে এখানে তার কন্টেন্ট পেস্ট করবেন সে তার নাম লিখবেন, ঠিক আছে? যেমন যদি আমরা প্রথমে এখান থেকে ধরে নিই, কে কে আছেন, প্রথমে আকাশ ভাইকে দেখতে পাই। আচ্ছা, আমি এই নামটা কপি করছি। কিভাবে পেস্ট করবেন আপনাদের কন্টেন্ট গুলো, আমি এই কথাটাকে একটু বোল্ড করে নিচ্ছি, সবাই আমার মতো করে করবেন। হ্যাঁ, এখানে একটু বড় করে দিই, হ্যাঁ, এরপরে এটাকে অ্যালাইন করে মিডিলে নিয়ে আসি। টুকিটাকি সবাই তো এ ধরনের কাজ জানেনি, তাই না? তো আপনার নামটা থেকে গেল, এখন নিচে আপনার কন্টেন্টটা পেস্ট করে দেন আকাশ ভাই। তারপরে কি করবেন, এরপরে আছেন সুমাইয়া ইসলাম। আচ্ছা, সুমাইয়া ইসলাম কি করবেন, তার নিচে তার নাম লিখবেন, লিখে আপনার যে কন্টেন্টটা সেই কন্টেন্টটা এখানে পেস্ট করে দিবেন। কেউ কারোটা মুছে দিলে, আমি আগেই বলে দিচ্ছি যারা জানেন না, আমি যদি এখান থেকে মুছে দেই তাহলে আপনারা কেউ আর দেখতে পারবেন না। মানে এখান থেকে যেই এটা এডিট করবে তাহলেই সেটা এডিট হয়ে যাবে। আমার লেখা আপনি মুছে দিলেও মুছে যাবে, আপনার লেখা আমি মুছে দিলেও মুছে যাবে। সবাই পাওয়ারফুল অ্যাডমিন। তো আমি আকাশ ভাইকে এখানে দিয়েছি, সবাই নিজের মতো করে এটা নিজের নাম লিখবেন। আকাশ ভাই পেস্ট করেন এখানে, আপনার কন্টেন্টটা নিচে পেস্ট করেন। যে যে মাউসের কার্সার নিচ্ছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে পলক ভাই আছে, এখানে নাজমুস সাকিব ভাই আছে, এখানে এটা কি সুরজ, এরকম কেউ আছেন, এরকম এই যে মাউসের কার্সার নিলে দেখতে পাচ্ছি সাবিত ভাই আছেন। তো একজন একজন করে এভাবে নাম লিখবেন, পোস্ট করবেন, ঠিক আছে? আর একটু লেখাটাকে আপনি চাইলে কালার করে দিতে পারেন। হ্যাঁ, দেখেন টেক্সট কালার এটা মেবি, হ্যাঁ টেক্সট কালার যেটা সিলেক্ট করেছি আমি টেক্সট কালার দিয়ে দিতে পারি। আমি একটা কন্টেন্ট এখানে করে দিয়ে দিচ্ছি ভাইয়া।
ওকে, তাহলে আকাশ ভাইটা একটা কন্টেন্ট দিলে হবে না, যেটা আপনি লিখেছিলেন সেটা দেন। টাইটেল কই? এটা টাইটেল কই? ভাই আমি তো ওইভাবে করেছিলাম না, মানে আগের একটা এক্সাম ছিল, আজকে সকল এক্সাম ছিল তো। আচ্ছা আচ্ছা, তাহলে যখন আপনি এটা টাইটেল লিখবেন, অবশ্যই মানে পোস্ট করার সময় তো আমি টাইটেল ছাড়া পোস্ট করতে পারবো না, তো আপনি এই টাইটেলটাও সময় করে একটু রেডি করে দিন। এটা হচ্ছে কি কন্টেন্ট, কি বিষয়ের উপরে? ভাই এটা ওয়ার্ডপ্রেস দেখছি কিছু লেখা, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের উপরে এটা। আচ্ছা আচ্ছা, এই কন্টেন্ট তো আমাদের চলবে না। না আমি ঠিক আছে, আপনি একটা ব্ল্যাঙ্ক দিয়ে রাখলাম, মানে একটা ওটা লিখে আমি বলি দিয়ে দেবো। ওকে, আপনি জাস্ট এরকম লিখে রাখেন, হ্যাঁ এরকমই থাক। আপনি যখন পরে এডিট করবেন, যখন আপনি দিবেন, তখন এটা এখানে এটা মুছে দিয়ে দিন। এই যে রনক ভাই লিখেছেন, দিয়েছে অনেকে। এই লেখার এটা এই যেটা ডিসক্রিপশন, এটা একটু ছোট করেন। হ্যাঁ সুমাইয়া ইসলাম, আপনি হচ্ছে এই লেখাটা একটু ছোট করে দেন ফন্ট। সবাই সবার কন্টেন্টটা এই জায়গাতে পেস্ট করেন। আবু রায়হান ভাই যেখানে লিখছেন, দেখেন এই ডিউ কথাটা হচ্ছে নিচে চলে আসছে, মানে আপনার তো ডিউ নাই, ডিউ হচ্ছে আকাশ ভাই। হ্যাঁ, এই ডিউ এর নিচে আপনার নামটা দিয়ে দেন। আমি করে দিচ্ছি, দেখেন। ওকে, এটা নিচে ইনসার্ট করে এখন আপনার কন্টেন্টটা দিয়ে দেন। ওই নাম লিখেন, সবাই সবার নাম লিখেন। আবু রায়হান ভাই, এই যে এই কথাটাকে, রনক ভাই আপনিও ওই কন্টেন্টের সাইজটা, যেটা হচ্ছে আপনি কন্টেন্ট লিখেছেন, ওই সাইজটা একটু নাম বড় বড় থাক। হ্যাঁ, নামটা জাস্ট বোঝার জন্য বড় বড় দিয়েছি, আর কন্টেন্টের সাইজটা এখান থেকে ছোট করে নেন। এই যে দেন, তাহলে দেখেন ছোট হয়ে যাবে, নাম বড় থাকবে আর কন্টেন্টটা ছোট থাকবে। এই হচ্ছে বিষয়। এই তো এবার পারফেক্ট হয়েছে। দেখেন সবাই রনক ভাইটা খেয়াল করেন, এইভাবে পেস্ট করেন, সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটা আহামরি তেমন কোনো কিছু না, অল্প একটু কাজ আমরা করে নিচ্ছি। আজকে যে বিষয় শিখবো, আমরা তো কন্টেন্ট লিখতে শিখলাম, এখন আমাদের একটা বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট করতে গেলে আমার একটা পিকচার দরকার হবে। তো আমরা যেমন কন্টেন্টের ক্ষেত্রে সিরিয়াস হচ্ছি যে কন্টেন্ট কোনোভাবে কপিরাইট হওয়া যাবে না, হ্যাঁ ইউনিক হতে হবে, প্লাগরিজম যেন 70% এর নিচে না হয়, ঠিক সেম ভাবে আপনাদের পিকচারের ক্ষেত্রেও সেনসিটিভ হতে হবে। যদিও পিকচারটাকে তত বেশি ওরকম ভাবে ধরে না, তারপরেও এসইও করার জন্য আপনাকে 100% সেভ থাকতে হবে, যেন কোনোভাবে আপনার ওয়েবসাইটটা ল্যাক না থাকে আর কি। যেটার জন্য পিকচারটাকে ইউনিক করে দিতে হবে। আমরা পিকচার এডিটের ক্ষেত্রে একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে canva.com।
এটাকে ডাউনলোড করব আমার পোস্টের জন্য, বা যে কোনো ওয়েবসাইট থেকে আমি চাইলে ডাউনলোড করতে পারি, তাই না? একটা পিকচার ধরে নেন আপনি অ্যামাজন থেকে, আমি যেহেতু আপনাদের অ্যামাজনে কাজ করছি, তো অ্যামাজন থেকে আমি একটা পিকচার ডাউনলোড করে নিই, তাহলে সবচেয়ে সুবিধা হবে। আকাশ ভাই, আকাশ ভাই আপনারটা থেকে নয়েজ আসছে ভাই। তো দেখেন এই পিকচারটা আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে ইউজ করার জন্য, কিন্তু এই পিকচার ডিরেক্টলি ডাউনলোড করে যখনই আমার ওয়েবসাইটে ব্যবহার করব, তখন তো আমার ওয়েবসাইটে কপিরাইট হয়ে যাবে। এসইও করতে গেলে গুগল ধরে ফেলবে যে আমি কাউকে কপি করেছি। ওকে, আমি এটা ডাউনলোড করেছি। আচ্ছা, ডাউনলোড হয়েছে, এটা অন্য ফরম্যাটে। পিকচারটাকে ডিরেক্টলি ক্লিক করে ওপেন করার পরে আসলে দেখেন জেপিজি ফরম্যাটে হয়েছে। তো আমি ডেস্কটপে এটা সেভ করছি। এরপরে আমরা একটু দেখবো যে পিকচারটাকে একটু ইউনিক করা যায় কিভাবে। তো আমি অ্যামাজন থেকে একটা পিকচার নিয়েছি। আমরা আসছি হচ্ছে canva.com এ। এটার মাধ্যমে আমরা পিকচার থেকে শুরু করে অনেক গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা এই ক্যানভাটা অনেক সময় ব্যবহার করে থাকে। অনেক ধরনের এডিটই আমরা করতে পারবো। তো canva.com এ আসার পরে দেখবেন আপনাদের এখানে লগইনের জন্য জায়গা রয়েছে, বা সাইন ইন। যাদের লগইন এখানে অ্যাকাউন্ট নেই, তারা একদম অ্যাকাউন্ট করা খুবই ইজি, একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো করার পরে যখন আপনি লগইন অবস্থায় থাকবেন, canva.com এর ইন্টারফেসটা আপনাকে এরকমটা দেখাবে। তো এখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট এ ডিজাইন। আমি এখানে ক্লিক করছি ক্রিয়েট এ ডিজাইনে। তো দেখেন চাইলে আপনি কাস্টম সাইজ দিতে পারেন। হ্যাঁ, তো কাস্টম সাইজ দেওয়ার জন্য আমরা এরকমটা দেখে নিতে পারি ওয়েবসাইটে কি মাপের পিকচারটা আসলে আপলোড করা হয়ে থাকে। ওয়েবসাইট পোস্টিং ফটো সাইজ। আচ্ছা, এখানে 20 মেগা পিকচার এটা বোঝাচ্ছে। এবার পিক্সেলটা দেখাইছে। আচ্ছা, আমরা ফেসবুকে যে ধরনের পোস্ট করে থাকি যে পিকচার গুলো, সেই পিকচারের একটা সাইজ মেবি এখানে আছে। ফেসবুক পোস্ট, হ্যাঁ
ফেসবুক পোস্টের জন্য একটা সাইজ এখানে অটোমেটিক্যালি দেয়া আছে, যেটা আমরা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। তো আমরা ফেসবুক পোস্টের জন্য যে সাইজটা সেটা নিয়ে নিলাম। এছাড়া যদি আপনার সাইজ জানা থাকে, কাস্টম সাইজ ব্যবহার করে আপনি যে কোনো সাইজের এরকম একটা পেজ নিতে পারবেন। ওকে, তো আমরা এটাকে কিভাবে ইউনিক করতে পারি, আমরা তো ডাউনলোড করেছি। দেখেন আমরা একটু ইউনিকের সিস্টেমটা আমরা শিখি। এখান থেকে আমরা ফটোসে চলে আসলাম। এখানে অনেক ইকুইপমেন্ট আছে তাদের এডিট করার জন্য, হিউজ। এক একটা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কি হয়ে থাকে। তো আমরা এখানে ক্লিক করার পরে জাস্ট আচ্ছা, এখান থেকে আসলে পিকচার তো তাদেরটা দেখাচ্ছে, আগে আমাদের পিকচারটা ইউনিক করার জন্য আপলোডে আসতে হবে। আপলোড থেকে আপলোড মিডিয়াম, এরপরে ডিভাইস থেকে ডেস্কটপে আসবো। আমরা ডেস্কটপ থেকে এই পিকচারটা এখানে সিলেক্ট করে দেব। দেখেন আমি তাহলে এখানে ইমেজটা আপলোড হয়ে যাবে। এই যে আপলোড হচ্ছে ইমেজটা, ফুলফিল ভাবে যখন এটা আপলোড হয়ে যাবে, ওকে আপলোড হয়েছে, আমরা এখানে ডাবল ক্লিক করলাম। এখন এই পিকচারটাকে আমরা বড় করে দিতে পারবো। জাস্ট এইটা সাইজও তেমন কোনো ম্যাটার না, হ্যাঁ সেভাবে ধরবেন আপনাকে, বাড়ালে এরকম হয়ে যাচ্ছে, এরকমটাই থাক। চাইলে এখন আমি এটাকে যেভাবে খুশি সেভাবে এডিট করতে পারি। তো কিভাবে এডিট করতে পারি দেখেন, এখানে অনেক এলিমেন্টস আছে। একটা এলিমেন্টস এখানে বসাই দিতে পারি, যে কোনো এলিমেন্টস। আপনি প্রোডাক্ট অনুযায়ী এখানে বসাবেন, সবচাইতে বেটার হবে অনুযায়ী বসানো। বা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারি। হ্যাঁ, একটা হেডিং দিব। তো হেডিং এর জায়গা চলে আসছে, আমরা এখানে লিখতে পারি আমাদের ওয়েবসাইটের যে নামটা আছে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, আমরা এটা দিলাম। এটা একটু ছোট করে দিই, একটু বেশি বড় হয়েছে, 60 আছে, 40-42 করে দিই। tunerproduct.com। ওকে, এরপরে আমরা চাইলে এই লেখাটাকে একটু মডিফাই করতে পারি। দেখেন এখান থেকে কালার দিতে পারবো, অ্যালাইন করে দিতে পারবো, এই লেখাকে আবার ইফেক্টও দিতে পারবো। দেখি আমরা একটু কালার দেই, যদি এই লেখাটাকে এই কালার দেই, খুব ভালো হয়নি। যা হয়েছে আপনাদের ইচ্ছা মতো, যখন আসলে এটা ডিজাইন করবেন তখন আপনি ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন। এটাকে চাইলে আবার ছোট বড়ও করতে পারবেন, এই যে এদিক থেকে টেনে বড় করতে পারবেন, হ্যাঁ ছোট করতে পারবেন। বা এটাকে যদি মনে করেন যে আপনি পিকচারের উপরে নেবেন, দেখেন যেইখানে খুশি আপনি সেইখানে নিতে পারবেন। আমি চাচ্ছি যে উপরে থাকুক, তাহলে এখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে কি করা যেতে পারে, অবশ্যই যেটার কাজ করবেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এটার এই অংশের কাজ করবেন, তো এই অংশটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে ইফেক্টে যদি ক্লিক করেন, কি কি ইফেক্ট আছে, অর্থাৎ এই টেক্সটটা কি টাইপের হবে এটা এখানে দেখাচ্ছে। আমি যদি এটা দিই এটা হবে, এটা দিলে এটা হবে। একটু শ্যাডো আছে এরকম টাইপ যদি দেই, এই যে এটার একটু শ্যাডো আছে, দেখেন একটু এরকম হয়ে গেছে। হ্যাঁ, চাইলে এই যে এখানে ওই শ্যাডোর আবার বাড়াতে পারবো, কমাতে পারবো। দেখেন বিভিন্ন অপশন আছে, আমরা কমে আর বাড়াই দেখবো যে আসলে কোনটা কি কাজ করছে, যাতে আমাদের লেখাটা ভালো দেখাবে সেটা দেখা দিতে পারি, ঠিক আছে। তো দেখেন এখন যদি আমরা এইটাকে ডাউনলোড করতে চাই, এই 3 ডট মেনুতে আমি ক্লিক করলাম। তো এই পিকচারটা কিন্তু এখন ইউনিক হয়ে গেল। হ্যাঁ, এই যে আমি tunerproduct.com লিখেছি, এই ক্ষেত্রে কিন্তু এই পিকচারটাকে
আর কপিরাইট ধরবে না। এছাড়া আরো কিছু ওয়ে আছে, আমি যেটা ধীরে ধীরে আপনাদেরকে শিখাবো। জাস্ট আমরা এখান থেকে আরো কি কি করতে পারি দেখেন, এখানে অনেক ইকুইপমেন্ট আছে। আপনারা যদি মনে হয় যে এখান থেকে ভালো একটু ডিজাইন শিখবেন, মধ্যে খুব ভালো একটা ফ্যাসিলিটি দিতে পারে, মানে অনেক ওয়েবসাইট। আচ্ছা, আমি আপনাদেরকে এসইও যেহেতু শেখাচ্ছি, কোন ওয়েবসাইটটা কি মানের এটা দেখার জন্য তো একটা এক্সটেনশন অ্যাড করে দিয়েছিলাম, তাই না? মনে আছে এক্সটেনশনের নাম মনে আছে কার? কারণ মনে নেই কোন এক্সটেনশন অ্যাড করেছিলাম যে এই ওয়েবসাইটটার বর্তমান অবস্থা কি বা কেমন, এটা দেখার জন্য ভাই, এক্সটেনশন alexa.com দিয়েছিলাম, আপনাদের ভুলে গেছেন? alexa.com ভাই। থ্যাংক ইউ সাবিত ভাই। তো দেখেন আমাদের এই যে অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক, এটা জাস্টিফাই করার জন্য যে ওয়েবসাইটটা আসলে কেমন ইউজ হয়, কেমন বিশ্বের কততম ওয়েবসাইট এটা দেখতে পারি। তারপরে এটা কোন দেশ থেকে কেমন, দেখেন এটার মধ্যে 83 নাম্বার একটা ওয়েবসাইট, মানে বুঝতে পারতেছেন এখানে কত পরিমাণে এখানে ট্রাফিক আসে, কি পরিমাণে ট্রাফিক আসে এখানে। অনেক ভালো, অনেক ভালো, এটা বলার কোনো ইয়ে রাখে না। তারপরে দেখেন ইউএসএ থেকে এত ট্রাফিক আসে যে এটা 68 নাম্বার একটা ওয়েবসাইট। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তো এটা আসলে অনেক ইউজ হয়ে থাকে। আসলে শুধুমাত্র কি আমরা পিকচারের ক্ষেত্রে ব্যবহার করব না, আরো অনেক কাজ আছে। দেখেন এখানে অনেক ইকুইপমেন্ট আছে, আমি চাইলে কিন্তু এগুলা স্টিকার এখানেও ব্যবহার করতে পারবো। দেখেন আমি কিভাবে ব্যবহার করতে পারি। আমি চাচ্ছি যে এটা স্পেস করে দিচ্ছি, এইটা নেই, এইটাকে ব্যবহার করতে। হ্যাঁ, তাহলে কি করতে পারি, বা আমাদের কোম্পানির কিন্তু লোগো থাকতে পারে, তাই না? আমাদের যে কোম্পানি হচ্ছে, বা সরি কোম্পানি বলছে, আমাদের যে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের কিন্তু অবশ্যই অবশ্যই একটা লোগো থাকবে, তাই না? এই লোগোটা কিন্তু আমি এখানে বসাই দিতে পারি। এইভাবে ধরা চাইতে এইভাবে নিয়ে যাবে ভালো। ওকে, দেখেন আমি অযথাই কিন্তু এটা অ্যাড করে দিলাম আর কি। আরো অনেক ইকুইপমেন্ট আছে, আপনার যেইটা খুশি সেটা ইউজ করতে পারবেন। দেখেন এখানে আপনাদের এই যে উপরে যে বিষয়গুলো, এই যে গোল বৃত্ত, তারপরে হচ্ছে ত্রিভুজ টাইপ, চতুর্ভুজ টাইপ, এই যে এরকম, এই যে সি অল করলে বা এদিকে ক্রল করলে আপনারা অনেক টাইপ দেখতে পারবেন। আপনার প্রোডাক্ট অনুযায়ী যেটা ফিক্সড করলে ভালো হবে সেটা করতে পারবেন। আরো অনেক কাজ আছে এই ওয়েবসাইটের মাধ্যমে, অনেক কিছু করা যায়। ওকে, আমি জাস্ট এটা অ্যাড করে দিলাম, এখন ইউনিক হয়েছে, আমি ডাউনলোড করব আমার এই পিকচারটা। তাহলে কি করতে পারি, এই 3 ডট মেনুতে ক্লিক করেছি। আচ্ছা, আপনি তার আগে একটু জেনে নিন, কেউ কি চেষ্টা করেছেন এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য বা সাইন আপ করার জন্য? এখানে সাইন আপ করা আছে। বাকিদের কি অবস্থা? আচ্ছা, না করলে বলবেন, করি নাই, সমস্যা কি? ওকে, ঠিক আছে, যারা করেন নাই বলবেন যে ভাই করি নাই, সমস্যা কি? আপনারা কথা বলেন না ভাই, এইভাবে ক্লাস নিয়ে তো মজা পাবো না। আমি তো রোবট না, এইভাবে একা একা কথা বলা সম্ভব? কথা বলবেন, কথা বলবেন, না হলে তো ক্লাস মজা পাচ্ছি না। তো হোমওয়ার্ক দিতে বলে আপনারা চুপচাপ বসে থাকেন, এটা কেমন হলো বলেন? আপনি কি আমার সাথে ক্লাস করে মজা পাচ্ছেন না? আপনারা ফিল নেই মনে হচ্ছে, সবাই কি মানে কাজ করতে করতে বোরিং হয়ে গেছেন, এরকম কিছু? এই মাইক্রোফোন ওপেন করেন তো, সবাই সবাই কথা বলেন তো দেখি একসাথে, সবাই কথা বলেন। এই নয়ন ভাই, পলক ভাই বলছে বোরিং হচ্ছে না, ওটা সাইন আপ করছি। আচ্ছা আচ্ছা, বলবেন মাইক্রোফোন। আমি মাঝে মাঝে যখন আপনাদেরকে একটু কথা বলি, হ্যাঁ হু বললেও আসলে একটু ভালো লাগে, বুঝছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে বললেন কিন্তু পলক ভাই। অবশ্যই ভাই। ঠিক আছে, খেয়াল করেন এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো, যে ডাউনলোড শুধু দেখে যাই তো ভাই, এই জন্য আর কি বলতে হয়, দেখে গেলে হবে? আমার তো কথা বলতে হবে আপনাদের সাথে, নাহলে তো ভালো লাগবে না। তো ডাউনলোডে দেখেন এখানে ফাইল টাইপ আছে, মানে আপনি কি ফাইলে ডাউনলোড করবেন সেখানে
এখানে অনেকগুলো অপশন আছে, গিফট আছে, ভিডিও আকারে, পিডিএফ আকারে নিতে পারবেন, পিডিএফ, প্রিন্ট, স্ট্যান্ডার্ড, জেপিজি, পিএনজি। হ্যাঁ, তো আমরা সিলেক্ট করব যেটা, সেটা হচ্ছে জেপিজি। হ্যাঁ, আমাদের ক্যানভাতে কি অ্যানিমেশন তৈরি করা যাবে, মানে অ্যানিমেশন? কার্টুনের অ্যানিমেশন, কার্টুনের অ্যানিমেশনটা হবে না। অ্যানিমেশনের আসলে অ্যানিমেশন বিষয়টা অনেক বড় প্ল্যাটফর্ম। তো অ্যানিমেশন আসলে আপনি কি দিয়ে করবেন এটা হচ্ছে বিষয়। এখন গিফট যেটা, হ্যাঁ করা যাবে। এই যে গিফট টাইপ দেখা যাচ্ছে একটা কার্টুন একটু ডান্স করতেছে, একই রকম রিয়েক্ট বারবার করে না, যেমন হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দেখেন না, মানে কেমন কেমন গিফট করা যায়, ফেসবুকে তো দেখেন, এরকম টাইপ আপনি চাইলে তৈরি করতে পারবেন। ফাইলটা যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, গিফট ফাইল যেটা, এটা করতে পারবেন। তো আমরা আমাদের এখান থেকে দেখেন, আমরা জেপিজিটা সিলেক্ট করব, গিফট যেমন জিআইএফ এসব পিক। এই যে আমরা এখানে দেখতে পারবো, দেখেন এই যে জিআইএফ, এটা একটা ফরম্যাট আর কি। শর্ট ক্লিপ হবে, নো সাউন্ড, মানে কোনো সাউন্ড থাকবে না, শর্ট একটা ক্লিপ হবে ভিডিওর মতো, অ্যানিমেশন যেটা আপনি যেটা বললেন, অ্যানিমেশন পিকচার আর কি। হ্যাঁ হ্যাঁ, অ্যানিমেশন পিকচার, রাইট, করা যাবে। এই চাইতে আমার মনে হয় না অনেক বড় কোনো এখানে করতে পারবেন না, যদিও গ্রাফিক্স এর প্রতি আমার তেমন কোনো মানে বড় কোনো অভিজ্ঞতা নেই, তবে টুকিটাকি কাজগুলো আমরা এখান হ্যাঁ ভাই, এমন থেকে। কথা বলছেন। আচ্ছা, তো দেখেন জেপিজি আমরা সিলেক্ট করেছি, এবার ডাউনলোডে ক্লিক করব। তো প্রিপেয়ার হচ্ছে, প্রিপেয়ারিং ইওর ডিজাইন। প্রিপেয়ার হওয়ার পরে দেখেন এখানে আমাদের ডাউনলোড হয়ে চলে আসছে। হ্যাঁ, তো আমরা এটাকে কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি। আমরা ডাউনলোডে চলে যাব। পিকচার ওপেন হতে এত সময় নিচ্ছে। ভাই টেক্সট যেমন দেখাতে যে কত পার্সেন্ট ইউনিক হলো, এটা পিকচার এভাবে কি দেখার কোনো ওয়ে আছে? না, আমরা পিকচারটা আসলে ওইভাবে দেখতে পারবো না যে আসলে কত পার্সেন্ট ইউনিক হলো। হ্যাঁ, পার্সেন্টেজ আসলে পিকচারকে ওইভাবে হবে না, বুঝতে পারছেন? ভাই এখানে প্রো এগুলো ইউজ করার জন্য মানে কি ডলার খরচ করতে হবে আমাদের? ও হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আসলে প্রত্যেকটা ওয়েবসাইটই তাদের বিজনেসের জন্য করা থাকে। তো এখানে প্রো যেটা, এটা হচ্ছে তাদের রেডিমেড কিছু সার্ভিস অনেক ভালো মানের, যেগুলো আমাদেরকে প্রোভাইড করবে, কিন্তু সেগুলো ইউজ করার জন্য ডলার দরকার হবে। আর যদি কিছু কিছু আছে ফ্রিতে ব্যবহার করতে দেয়, কিন্তু তাদের আবার জলছাপ তো সবাই আশা করি বুঝেন, ওই ওয়েবসাইটের একটা জলছাপ এখানে দিয়ে দিবে আপনাকে। তো আমরা এমন কিছু ব্যবহার করবো না যেটার ক্ষেত্রে আমাদের আবার জলছাপ থাকে। তো ওই canva.com এর জলছাপ যেন না থাকে সেইভাবে কিন্তু পিকচারটা তৈরি করবেন। canva.com এর যদি জলছাপ এই এখন মাউসের মধ্যে ভেসে ওঠে, তাহলে কিন্তু এটা আমাদের বিজনেসের জন্য ভালো দেখাবে না। তো দেখেন আমরা কি করেছি, তো এই যে মাউসের এই জায়গাটা আছে না, এই জায়গাতে আমি একটা স্টিকার লাগাই দিতে পারতাম। হ্যাঁ, সেটাকে সুন্দর করে ক্র্যাপ করে টেনে টুনে আর কি চারপাশেই করে, বা এই জায়গাটা একটা স্টিকার লাগাতে পারতাম। হ্যাঁ, অনেক কিছুই পসিবল ছিল। আমি জাস্ট ছোট করে দেখাইছি, আপনাদের যে প্রোডাক্ট নিয়ে আপনারা নিজেরা কাজ করছেন, সেই প্রোডাক্টের জন্য যে এডিট দরকার সেটা করতে পারেন। আমি জাস্ট সিম্পল দেখাইছি যে দেখেন আমাদের জন্য এই আমাদের ওয়েবসাইটের একটা প্রচারণা হয়ে গেল এই পিকচারের মাধ্যমে, তাই না? tunerproduct.com-টা লেখা থাকলো, প্লাস হচ্ছে আমি একটা লোগোর মতো করে জাস্ট একটা ব্যবহার করেছি, ইকুইপমেন্ট ব্যবহার করেছি। তো ডাউনলোড করার পরে দেখেন পিকচারটা এরকম হয়েছে। এখন চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটে এটা পোস্ট করতে পারবো। আচ্ছা, আমি আবারও 1 মিনিট একটু সময় নিচ্ছি। প্র্যাকটিক্যালি চলে যাব, একটা ওয়েবসাইট আসলে কিভাবে হয়ে থাকে সেই বিষয়টা দেখার জন্য।
তো আমরা অর্গানাইজেশনে ছিলাম, অন পেজ অপটিমাইজেশনের মধ্যে আমরা শিখেছি কিভাবে কন্টেন্ট লিখতে হয়, একটু কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে শিখেছি। তো এসইও করার জন্য ওয়ার্ডপ্রেসে যখন আমরা অন পেজ অপটিমাইজেশন করব, এইটা করার জন্য আমাদের একটা প্লাগইন ব্যবহার করতে হবে, যেটা এখন আপনারা একটু নোট করে নেবেন। আমি প্লাগইন সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম, কেউ বলতে পারবেন এই প্লাগইন যেটুকু বলেছিলাম আমি, আর মনে আছে কি বলেছিলাম, প্লাগইনটা কি? মেবি আমি একটু বলেছিলাম, এইখানে যতগুলো আছে প্রত্যেকটা সম্পর্কে বলেছিলাম প্লাগইনটা কি। জি ভাই বলছিলেন। হ্যাঁ, পলক ভাই মনে আছে আপনার? প্লাগইনটা আসলে মনে নেই। আচ্ছা আমি বলি, যেমন আমরা হচ্ছে ব্রাউজারে কাজ করার সময় এই যে অ্যালেক্সা নামে হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করেছি না, তো এটা আমাদের কিভাবে হেল্প করছে দেখেন, আমাদের কিন্তু ডিরেক্টলি ওই ওয়েবসাইটে যেতে হচ্ছে না, তাই না? আমাদের এই প্লাগইনটা হেল্প করছে খুবই টুলস এর মতো করে, সফটওয়্যারের মতো করে হেল্প করছে। ঠিক প্লাগইন বিষয়টাও এরকম। এটা তো হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল ওয়ার্ডপ্রেস, অর্থাৎ এই ওয়েবসাইটের যে কোনো পরিবর্তন আমরা এখান থেকে করতে পারবো। প্লাগইনটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে এরকম কিছু টুলস অ্যাড করা যায়, যে টুলসটা অ্যাড করলে আমাদের কাজগুলো খুবই সহজ হয়ে যায়। তো এসইও করার জন্য, অন পেজ অপটিমাইজেশন করার জন্য আমাদের একটা প্লাগইন অ্যাড করতে হবে। অ্যাড করতে হয় দেখেন, আসলে এভাবেই শিখতে হবে ওয়ার্ডপ্রেস একদম ফুলফিল কাস্টমাইজেশন। আমরা এক এক করে যখন বিষয়গুলো নিয়ে আসবো আমি আপনাদের সামনে, তখন আসলে আপনাদেরকে এভাবে একটু শিখতে হবে। তো দেখেন প্লাগইন কিভাবে অ্যাড করতে পারি আমরা। তো এখানে ফার্স্ট আমরা প্লাগইনে চলে আসবো, এরপর অ্যাড নিউতে ক্লিক করছি। তো মজার ব্যাপার হচ্ছে আমরা আজকে যে প্লাগইনটা ব্যবহার করব, অন পেজ অপটিমাইজেশনের মেজরিটি পার্সেন্ট কাজ আমরা হচ্ছে এই প্লাগইনের মাধ্যমে করব, ম্যাক্সিমাম মানে প্রায় সবই বলতে পারেন। হ্যাঁ, সব কাজ এই একটা প্লাগইনের মাধ্যমে করব। আর দ্বিতীয় কোনো প্লাগইন আমাদের অন পেজ অপটিমাইজেশনের জন্য অ্যাড করতে হবে না, অর্থাৎ এসইওর জন্য অ্যাড করতে হবে না। সো দেখেন এটা হচ্ছে আমাদের সেই প্লাগইনের অ্যাড নিউ সেকশন, যেখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে অনেক ধরনের প্লাগইন আছে যেগুলো আমাদেরকে বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আজকে আমরা এসইওর জন্য যেটা ব্যবহার করা হয় সেইটা ইনস্টল করব। তো এটা ইনস্টল করার জন্য সেটাকে আমাদের আগে বের করতে হবে। এটার নাম হচ্ছে ইউএসট এসইও। তো আমরা যদি এখানে অল ইন ওয়ান এসইও লিখে সার্চ করি, মেবি চলে আসার কথা। অল ইন ওয়ান এসইও লিখে আমরা সার্চ করেছি, দেখা যাক আসে কিনা। এটা হচ্ছে সার্চ বক্স। যেমন আমাদের ওয়েবসাইটে এরকম প্লাগইন অ্যাড করার জন্য আমরা গুগলে সার্চ করতে পারি, এরপরে আমাদের ক্রোম ব্রাউজারের যে ওয়েব স্টোরটা আছে সেই স্টোরে যে ঠিক যেভাবে সার্চ করি, ওয়ার্ডপ্রেসে এসেও ঠিক সেম ভাবে আমরা। সবাই কন্টেন্ট দিয়েছেন তো এখানে? এটা কমপ্লিট রাখেন, আমি কেটে দিলাম, ঠিক আছে? পরবর্তীতে আমি চেক করে নেব এটা। হ্যাঁ দেখেন, অল ইন ওয়ান লিখে সার্চ করেছি ইউএসটিএসইও। আমি স্পেলিংটা মাথায় আসছিল না, তো এই কারণে জাস্ট হচ্ছে অল ইন ওয়ান লিখে সার্চ করেছি। আমি আপনাদেরকে এটা এই বিষয়গুলোকে নোট করতে হবে। হ্যাঁ, খুঁটিনাটি যে বিষয়গুলো আপনারা হয়তো ভুলে যেতে পারেন, এই প্লাগইনটার নাম সারা জীবন মনে রাখতে হবে। তো ফ্রি একটা প্লাগইন, তারপরে আমাদের একদম এসইওর জন্য খুবই হেল্পফুল, খুবই হেল্পফুল। দেখেন এটা বুঝবো কিভাবে খুবই হেল্পফুল,
দেখেন 27,253টা 5 স্টার রেটিং আছে, 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল, হিউজ 5+ মিলিয়ন। ঠিক আছে, অন্যান্যগুলো এসইওর জন্য আছে, যেমন এই যে অল ইন ওয়ান এসইও আছে, দেখেন 1000 রিভিউ, 2 মিলিয়ন। হ্যাঁ, এটাকেও কম বলছি না, তবে এটার চাইতে কম, এটা হচ্ছে সবচাইতে বেটার। তো আমরা যেটা ইউজ করবো সবসময় বেটারটা ইউজ করব। আমি জাস্ট ইনস্টলে ক্লিক করছি। তো দেখেন কিভাবে একটা প্লাগইন অ্যাড করতে হয়। ফার্স্ট আপনাকে ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। তো এটা ইনস্টল হয়ে গেছে, এখন আমাকে অ্যাক্টিভ করার জন্য বলছে, তো আমি জাস্ট অ্যাক্টিভে ক্লিক করছি। আমাদের ওয়েবসাইটটা ফুলফিল ভাবে রেডি হয়ে গেছে, অন পেজ অপটিমাইজেশনের জন্য প্রস্তুত। ঠিক আছে, তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসতেছি আবার। তো দেখেন আমি যে প্লাগইনটা অ্যাড করলাম, এই কারণে দেখেন এই যে আমাদের হচ্ছে এই নিচে নিচে যে মেনুগুলো ছিল, সেই মেনুর মধ্যে দেখেন এই যে এসইও নামক সেই যে ইয়েটা আমরা এই মাত্র অ্যাড করলাম, সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে ইউএস এসইওর ওয়াই এর যে আইকনটা, অর্থাৎ তাদের লোগো সহ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাগইনটা অ্যাড হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারবো। ওকে, আমি যেটা বোঝানোর জন্য এটা ইনস্টল করলাম সেটা হচ্ছে, আমরা এখন একটা পোস্টে যাব। দেখেন যখন আমি পোস্ট সেকশনে চলে আসলাম, এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে যখন আমাদের পোস্টের অপশনটা আসবে, তখন আমরা একটা পিকচার অ্যাড করে দেখব। আচ্ছা, তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাই। দেখেন আমি ওয়েবসাইট পোস্টিং ফটো সাইজ লিখে সার্চ করেছিলাম। আমি যদি এই যে গুগলে সার্চ করলাম, এর কারণে যদি এই পাশটাতে চলে আসি, এটা চাইতে আপনাদের বোঝানো ইজি হবে হচ্ছে আমাদের সাবজেক্ট ডিজিটাল মার্কেটিং লিখি। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। আচ্ছা, এখানে দেখেন, খেয়াল করেন আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছি এবং পিকচার যতগুলো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সবগুলোই ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত, তাই না? এখন বিষয় হচ্ছে কিভাবে বুঝলো গুগল আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছি জন্য ডিজিটাল মার্কেটিং সম্পর্কিতই পিকচার আমার সামনে উপস্থাপন করছে। কিভাবে গুগল বুঝতে পারলো আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত পিকচার খুঁজতেছি? এটা কন্টেন্টের সাথে লেখার সাথে লেখা মিলে গেছে, তাই না হয় চলে আসছে। কিন্তু এই পিকচারটা যে মার্কেটিং সম্পর্কিত, গুগল কিভাবে বুঝলো? সো এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে একটা পিকচারেরও এসইও করতে হয়। অর্থাৎ আপনি যে পোস্টটা করবেন সেই পোস্ট, আমি দেখেন এখান থেকে যে কোনো একটা পিকচার, যদি আমি এই পিকচারটা যদি ওপেন করি, তো এই পাশে চলে আসছে, তাই না? তো এই পাশে তো চলে আসলো। এখন দেখেন এই পিকচার সাইট থেকে আসছে, এটাও কিন্তু নিচে দেখাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এক্সপ্লেইন। হ্যাঁ, এইখানে যদি আমি ক্লিক করে দেখেন কি হচ্ছে, নিউ ট্যাব নিয়ে তাদের ওয়েবসাইটে চলে আসছি। দেখছেন এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে তাদের এই পিকচারটা গুগল দেখাচ্ছে। এটা কিন্তু এক্সট্রা ভাবে গুগলের কাছে কখনোই সাবমিট করেনি। আমি কি আপনাদের এই কথাটা বোঝাতে পারছি? মানে কখনোই গুগলের কাছে কোনো ব্যক্তি বা কেউ এক্সট্রা ভাবে সাবমিট করেনি, সেটা তার ওয়েবসাইটে পোস্ট করেছিল। আমি যখনই সার্চ করছি তখন এইটা ফার্স্ট পেজে চলে আসতেছে। বলতে আসলে ইমেজের ক্ষেত্রে এরকম ভাবে মিট করছি না। হ্যাঁ, ইমেজের ক্ষেত্রেও তাই। বিষয়টা হচ্ছে আমাদের ফার্স্ট পেজে, এছাড়া আমাদের নেক্সট আছে। যদি আমাদের আরো পিকচার থাকে তাহলে তো অবশ্যই নেক্সট আছে। আচ্ছা, স্ক্রল করলে আমাদের অনেকগুলো আসবে। তো তাদের ওয়েবসাইটে তারা পোস্ট করেছিল, এবং যখন পোস্ট করেছিল এই লেখাটা তো অবশ্যই এসইও উপযোগী ছিল, প্লাস এই পিকচারের একটা এসইও করেছে। সেটা কিভাবে করেছে দেখবো, ঠিক আছে? এতদিন যাবত আপনাদেরকে যেটা শিখাইছি সেটা হচ্ছে লেখালেখির বিষয়ের উপরে, কন্টেন্ট কিভাবে রেডি করবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে সেটার
ইউনিক প্লাগরিজম চেক করবেন, কিভাবে রিরাইট করবেন, এটা ছিল কন্টেন্টের উপরে, লেখার উপরে। আজকে আপনাদেরকে দেখাবো পিকচারের উপরে। ওকে, তো আমি পোস্ট সেকশনে আসি আমার ওয়ার্ডপ্রেসে। এখান থেকে আমি পোস্ট করতে পারবো। তো দেখেন, পোস্ট করতে আসলে কি কি অপশন আমাদের সামনে উপস্থাপন হয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস আইকন আছে, অর্থাৎ আমরা টাইটেল এবং প্যারাগ্রাফের জন্য জায়গা পেয়েছি। এখন যদি আমি ভিডিও অ্যাড করতে চাই, এখানে প্লাস আইকনে ক্লিক করলে সেই ভিডিও নেওয়ার জন্য, যেমন টেমপ্লেট ডিজাইনের সময় আমাদের ডান পাশে অনেক ইকুইপমেন্ট থাকতো, যেগুলো টেনে টেনে নিয়ে এসে ড্রাগ এন্ড ড্রপ করে কিন্তু আমরা কাজ করতে পারতাম। বিষয়টা কাছাকাছি ওরকম ভাবে যদি ধরে নেন, এখানে হেডিং অ্যাড করতে পারবো, লিস্ট অ্যাড করতে পারবো, কোটা দিতে পারবো, ক্লাসিক দিতে পারবো, অনেক কিছু ফর্মুলা আছে। তো আমরা এখান থেকে জাস্ট পিকচারের সেকশনটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি পিকচার নিলাম একটা। ওই পিকচার যখন নিয়েছি, দেখেন এখানে বলছে যে আপলোড করার জন্য ওই পিকচারটা আপলোড করি। ঠিক আছে, তো আরো তার আগে একটু ইন্টারফেসটা বুঝাই। যখন আমি এখানে পোস্ট করতে আসলাম, আরো আমাদের এখানে টুলস এর ব্যবহার আছে। এই যে এখানে টুলস আছে, অনেক কিছু সিলেক্ট করতে পারবো, এডিট করতে পারবো। এখান থেকে আমরা হেল্প, কোন কন্টেন্ট যদি হচ্ছে অ্যালাইনের প্রয়োজন হয়, তাহলে এখান থেকে আমরা অ্যালাইন করে নিতে পারবো, মানে মাঝখানে থাকবে নাকি প্রথম থেকে স্টার্ট হবে। এরপরে আমরা যদি চাই যে পোস্ট করতে করতে এই অবস্থায় না, এখন পাবলিশ করবো না, ড্রাফট বক্সে, যেমন আমাদের ফোনে ড্রাফট বক্স আছে, মেসেজ লিখতে লিখতে কেটে দিলে ড্রাফট বক্সে সেভ হয়ে থাকে, ঠিক এরকম ভাবে আমি চাইলে এখান থেকে ড্রাফট বক্সে সেভ করে রাখতে পারবো। এছাড়া আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে প্রিভিউ, পোস্ট করলে কেমন দেখাবে সেই বিষয়টা। আর এটা হচ্ছে পাবলিশড, অর্থাৎ এই মুহূর্তে আমি যা লিখেছি এখানে সেটা আমার ওয়েবসাইটে পাবলিশড হয়ে যাবে। এছাড়া একটা সেটিং এর আইকন দেখতে পাচ্ছি, এই সেটিং এ যদি আমরা ক্লিক করি, ডকুমেন্ট এবং ব্ল্যাঙ্ক নামে দুইটা অপশন পাচ্ছি। এখানে অনেক বিষয় আছে যেগুলো আমরা ধীরে ধীরে আসবো। সো আমি জাস্ট এইটুকু ইন্টারফেস করে যে এখানে সেটিং নামে অপশন আছে। এর পরের যে সেকশনটা, এটা আমরা মাত্র ইনস্টল করেছি। দেখেছেন এটার উপরে আইকন নিলে কি লেখা দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা কেউ সবাই? জি ভাই, ইউএসটিসিও। হ্যাঁ, এই যে খেয়াল করেন ইউএসটিসিও লেখা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমরা মাত্র ইনস্টল করেছি। তো ইউএসটিসির মাধ্যমে আমরা এই বিভিন্ন স্কোর সম্পর্কে জানতে পারবো, গুগল প্রিভিউ দেখতে পারবো, ফেসবুক টুইটার প্রিভিউ আছে, বিভিন্ন বিষয় আছে, এসইও তে অ্যানালাইজ করে দেবো। যখন আমি ইউএসটিসিও বিষয়ে কথা বলবো তখন এই বিষয়গুলো চলে আসবে। আচ্ছা, তার আগে দেখে নিই যে ইমেজ কিভাবে গুগল সার্চে আসলো, এটার মূল ঘটনাটা কি, এই ঘটনা আজকে দেখবো। ঠিক আছে, তো কন্টেন্ট নিয়ে যেহেতু শিখেছি, তো ইমেজ নিয়ে একদম প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি কিন্তু আমি আপনাদের। দেখেন এখান থেকে জাস্ট আপলোডে চলে যাচ্ছি। আপলোড থেকে আমার যে পিকচারটা আমি রেডি করেছি, সেই পিকচারটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। ওকে, এই পাঁচটায় আমি এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড হচ্ছে। পিকচারটা আসলে আপলোড না হলে, পিকচারটা আপলোড না হলে দেখা দেওয়া পারছে না আপনাদের।
cannot read property. তো অন্য একটা পিকচার আপলোড করে দেখুন ওইটা ব্যতীত। So, যে কোনো পিকচারে আমরা আপলোড করতে পারি, এখানে কোনো বাধা বিঘ্ন নেই। হ্যাঁ, সো এটার জন্য কি করতে পারি? ওই যে আমি চাচ্ছি একটা ইউনিক পিকচার, জাস্ট একটা পিকচার। কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা পিকচার আমি এই ওয়েবসাইটে নিতে রাখতে চাচ্ছি না আর কি। এটা তো আপলোড করলে আমার হোস্টিং এ অ্যাড হয়ে যাবে। তো খুব স্লো করছে, আমার পিসিটাও খুব ঝামেলা করছে আজকে। জাস্ট একটা পিকচার নিয়েছি, দেখি দেখা যাক এটা আপলোড হয় কিনা। ওকে, এটা আপলোড হয়েছে। তো দেখেন আপলোড হওয়ার পরে এই পাশে আমাদের ডকুমেন্ট সাইটে করে বলছে যে নিডস, অর্থাৎ তার কিছু প্রয়োজন, এই পিকচারটা কি সম্পর্কিত এটা গুগলকে বোঝানোর জন্য আমাদের নিজের থেকেই কাজ করে দিতে হবে। ঠিক আছে, যে পিকচারটা কি সম্পর্কিত। আমরা বলেছিলাম সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, তাদের যে নিজস্ব স্পাইডার বা ক্রাউলার আছে, সেই ক্রাউলার আমার ওয়েবসাইটে আসবে, আমি আমার ওয়েবসাইটের ম্যাপ করে রাখবো, সেই ম্যাপ অনুযায়ী কোথায় কি রেখেছি না রেখেছি সেই তথ্য সে নিয়ে চলে যাবে, যে তার তথ্য ভান্ডারে রাখবে। রাখার পর সেই শব্দ বা সেই ওয়ার্ড লিখে যখন কেউ ওই বিষয়ে জানার জন্য যখন কেউ গুগলে সার্চ করবে, তখন সে তার তথ্য ভান্ডার থেকে আমারটা উপস্থাপন করবে। এরকমই তো, তাই না? তো এরকম যদি হয়, এখানে বলছে দেখেন ইউএসটিসিও প্লাগইনের মাধ্যমে আমরা এটা অ্যাড করতে পারি। এই পিকচার কি সম্পর্কিত সেটা দেওয়ার জন্য বলছে ফোকাস ক্রেফ্রেস। এই ফোকাস ক্রেফ্রেসটা হচ্ছে আমাদের কিওয়ার্ড দিতে হবে, অর্থাৎ এই যে পিকচারটা আমি লিখেছি, আপলোড করেছি, এই পিকচারটা কি সম্পর্কিত এখানে আমাদের দিয়ে দিতে হবে। এরপরে আরো কিছু অপশন আছে, যেমন এখানে বলছে যে এসইও অ্যানালাইজ করে তাদের গুগল প্রিভিউতে যেতে হবে আমাদের। এখান থেকে গুগল প্রিভিউতে যাব। তো গুগল প্রিভিউতে আসলে এখানে দেখেন টাইটেল দেওয়ার জন্য জায়গা আছে এবং ডেসক্রিপশন দেওয়ার জন্য জায়গা আছে। তো দেখেন এখানে ডাইরেক্টলি বলে দিয়েছে যে মেটা ডেসক্রিপশন। আমরা কি জানি ডেসক্রিপশনের সংজ্ঞা মনে পড়ছে কারো এখন এই মুহূর্তে? মেটার যে সংজ্ঞা, মেটা ট্যাগ সম্পর্কে বলেছিলাম যে মেটা ট্যাগ এরকম অন পেজ অপটিমাইজেশনের এই মুহূর্তে ওয়েবসাইটকে বোঝানো, যে আমার ওয়েবসাইটকে বোঝানো, গুগলকে বোঝানো যে কি সম্পর্কিত আমার ওয়েবসাইটটি বা পোস্টটি। হ্যাঁ, অ্যাকচুয়ালি তো দেখেন ধীরে ধীরে এই বিষয়গুলো আমাদের সামনে এখন উপস্থাপন হবে। আসলে এই জন্য আমি আপনাদেরকে ওইগুলো বিষয় সম্পর্কে একটু মনে রাখার জন্য বা বারবার তখন ওই সময়টাতে আপনাদেরকেও জিজ্ঞেস করেছিলাম যে এই 8টা শব্দ সম্পর্কে, যে 10টা শব্দ, এই 10টা শব্দ সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। ওকে, তো এই মেটা ডেসক্রিপশন এবং এই যে টাইটেল আমি এইখানে দেব, সেই টাইটেল অনুযায়ী গুগল বুঝতে পারবে যে এই পিকচারটা কি সম্পর্কিত। আমি আবারও বলছি, এইখানে যে টাইটেল আমি এখন টাইপ করে লিখবো এবং যে মেটা ডেসক্রিপশন লিখবো, মনে করেন এই পিকচারটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত, কিন্তু আমি এখানে টাইটেল দিয়েছি গ্রাফিক্স ডিজাইন, যদিও সেটা টিকসই হবে না। ইন ফিউচার গুগল যখন এগুলোকে প্রিভিউ করবে এবং তার তথ্যভিত্তিক মানে তথ্যটা আসলে ভুল হিসেবে তারা কাউন্ট করে ফেলবে, তখন কিক আউট করবে যদিও, কিন্তু যতদিন পর্যন্ত তারা কিক আউট না করছে ততদিন পর্যন্ত গুগল এইটাই বুঝবে যে এই পিকচারটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত। আমি এখানে এখন যা লিখবো গুগল তাই বুঝবে। এখন কথা হচ্ছে মেটা ডেসক্রিপশন এবং মেটা টাইটেল পিকচারের জন্যও হয়ে থাকে, ঠিক আছে? এবং কিছু কিওয়ার্ড এখানে দেব, যেমন
ডিজিটাল মার্কেটিং লিখে আমরা সার্চ করছি, অনেকে ডিজিটাল মার্কেটিং কে সংক্ষেপে ডিএম বলে, জি ভাই। অনেকেই ডিএম লিখতে পারে। এছাড়া আর কিছু কিছু পাশাপাশি কিওয়ার্ড থাকে না, যেমন আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছি, আমাদের কিন্তু পাশাপাশি যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। দেখেন কিওয়ার্ড এভরিওয়্যার যে অ্যাপসটা আছে এখানটা, জি ভাই, এক্সটেনশনটা। এই এক্সটেনশন কিন্তু আমাদেরকে দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স, গুগল ডিজিটাল মার্কেটিং, টাইপ অফ ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং জব। এই যে কথাগুলো, এইতে প্রত্যেকটাকে আমি এখন আমার কিওয়ার্ডে ব্যবহার করে দিলাম। কথা বুঝতে পারছেন বিষয়টা? এই যখন আমি এইগুলোকে আমার কিওয়ার্ড আকারে ব্যবহার করে দেব এই জায়গাতে, এই জায়গাতে, তখন কিন্তু গুগলে যখন এই কিওয়ার্ড গুলো লিখে কেউ সার্চ করবে, আমার এই পিকচারটা শো করবে। তাহলে বুঝতে পারতেছেন, একটা ইমেজের জন্যও কিন্তু এসইও করতে হয়। এখন ভাই, ইমেজের জন্য এসইও করে আমার লাভ কি? কোনো লাভ আছে? অবশ্যই আছে। কি লাভ? হিউজ পরিমাণে, হয়তো আমরা ব্যবহার করি না, হিউজ পরিমাণ মানুষ, অনেক সংখ্যায় অনেক বেশি, এটা আমরা আইডিয়াও করতে হয়তো পারছি না যে কি পরিমাণ মানুষ এখানে ইমেজ সেকশনে। পলক ভাই, নয়েজ আসছে? তো হিউজ পরিমাণ ট্রাফিক এখানে আসে। কিভাবে? এই ইমেজটাকে যখন আমি ওপেন করছি, তার ওয়েবসাইটের লিংক কিন্তু এখানে আছে। যদি আমি এই ইমেজের উপরে ক্লিক করি তাহলে কি হচ্ছে? তার ওয়েবসাইটে একটা ট্রাফিক চলে আসলো, অর্থাৎ এই মুহূর্তে আমি তার ওয়েবসাইটের কি ভিজিটর, জি তাই না? জি ভাই। তো যার ওয়েবসাইটে যত বেশি ভিজিটর, আসলে আমাদের এই যে এসইও করছি সবকিছু উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভিজিটর, ভিজিটরই সব, এরকম একটা কথা আমরা পড়েছিলাম, তাই না? যখন আমরা এসইওর স্লাইড দেখছিলাম বিভিন্ন জায়গায়। তো দেখেন, এছাড়াও বলছে যে ক্রেফরেন্স আমরা আরো অ্যাড করতে পারবো। বলছে যে এই যে প্লাস আইকন দিয়ে অ্যাড রিলেটেড ক্রেফরেন্স। তাহলে যখন আমরা একটা পিকচার তৈরি করব, মূল পয়েন্টে আসি, যেটা বোঝানোর জন্য এত কিছু করলাম, সেটা হচ্ছে যখন আপনারা একটা পোস্ট, আপনারা কন্টেন্ট তৈরি করেছেন, এখন আপনারা একটা পিকচারও দিয়েছেন, আমাকে একটা পিকচার দিয়েছেন, একটা টাইটেল দিয়েছেন, একটা ডিসক্রিপশন দিয়েছেন, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র এই পিকচারের মেটা ট্যাগ দেননি, সরি মেটা ডিসক্রিপশন যেটা, এবং টাইটেলটা দেননি। তাহলে কি এই পিকচারের এসইও হবে? এটা সার্চ রেজাল্টে আসবে? না ভাইয়া, আসবে না। তাহলে আপনারা যখন এই আমাকে কন্টেন্টটা দিলেন যে ভাই এত পার্সেন্ট ইউনিক হয়েছে, এই কন্টেন্টটা এখন ঠিকঠাক আছে, এখন তো আপনাদের কি এটার জন্য হচ্ছে এটাও লাগবে, কি বলে, পিকচারটা লাগবে, ঠিক আছে? আপনাদের যে কন্টেন্টটা দিয়েছেন সেই কন্টেন্টের উপরে ভিত্তি করে যে প্রোডাক্টটা নিয়েছেন সেই প্রোডাক্টের উপরে ডিফারেন্স করে একটা পিকচার লাগবে, এই পিকচারের একটা টাইটেল লাগবে, একটা মেটা ডেসক্রিপশন লাগবে, ঠিক আছে? জি ভাই। এখন দেখেন, ইমেজের সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে এই যে ALT অল্টার টেক্সট, যেটা এটা হচ্ছে একটা বিষয়। এখানে যে কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করব, সেম কিওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দেবো। অল্টার টেক্সটে আমরা কিওয়ার্ড ব্যবহার করব। যে মেটা ডেসক্রিপশনটা লিখবো, অর্থাৎ এই পিকচারটার ক্ষেত্রে মেটা ডেসক্রিপশন যখন আমরা বুঝাবো, তো ওই গুগলকে এই পিকচারটা কি সম্পর্কে, এটা বোঝানোর জন্য তো অবশ্যই লিখতে হবে এই পিকচারের বর্ণনা। এখন কিভাবে বোঝাতে পারি এটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত? ঠিক ডিজিটাল মার্কেটিং এর একটা সংজ্ঞার সাথে কিছু কিওয়ার্ড রিলেটেড, অবশ্যই সেটা তথ্যভিত্তিক। আমরা জানি যে এসইও উপযোগী
কি এসইও উপযোগী কন্টেন্ট কিভাবে লিখতে হয় এটা আমরা জানি। এখন কথা হচ্ছে ভাই মেটা ডেসক্রিপশনটা কিভাবে লেখা যায়? মেটা ডেসক্রিপশন হচ্ছে এটা, মেটা ডেসক্রিপশনই হচ্ছে একটা প্রাণ কেন্দ্র বলতে পারেন। হ্যাঁ, সার্চ রেজাল্টটা আসবে। গুগল যদি আপনার ওয়েবসাইটকে বুঝতে না পারে যে আপনার ওয়েবসাইট কি সম্পর্কিত, সেটা কখনোই সার্চ রেজাল্টে আসবে না। তাহলে মেটা ডেসক্রিপশন যে কত গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছেন? আমাদের ফরম্যাটে কি ছিল, যখন আমরা কন্টেন্ট লিখবো তখন আমরা জানি যে 2 থেকে 6% ঠিক হতে হবে। আপনি যদি 100টা লেখেন তাহলে 2 থেকে 6 বার, অর্থাৎ এটা যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত পিকচার হয়, আপনি 100 ওয়ার্ডের যদি কোনো একটা প্যারা লেখেন বা ডেসক্রিপশন লেখেন, সেখানে 2 থেকে 6 বার ডিজিটাল মার্কেটিং কথাটা উল্লেখ থাকতে হবে। এই বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, ভাই এটা কি SEO উপযোগী যত বেশি থাকবে তত ভালো, না 2 থেকে 6 এর মধ্যেই থাকতে হবে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন পলক ভাই, ধন্যবাদ। এই বিষয়টা হচ্ছে আমরা যখন শিখলাম যে এসইও হচ্ছে 2 ধরনের হয়ে থাকে, একটা ব্ল্যাক হ্যাট আর একটা হচ্ছে হোয়াইট হ্যাট, তাই না? জি ভাই। তো ব্ল্যাক হ্যাট যে এসইওটা, সেটাতে কি হয়ে থাকে, গুগল কেমন টাইপ তার আগে একটু বলে নি। এই যে সাপ যখন হচ্ছে খোলস ছাড়ে, তখন কিন্তু সাপ আবার নতুন হয়ে যায়, বুঝছেন? তো এই গুগলের বিষয়টা ঠিক একটু এরকম ভাবে থিঙ্ক করে নিতে পারেন। হ্যাঁ, গুগল 3 মাস পর পর, বা তাদের একটা নিয়ম আছে, মানে তাদের একটা সময় আছে, ততদিন পর পর খোলস ছাড়ে। তো যখন খোলস ছাড়ে এবং নতুন করে যখন আবার স্থাপন হয়, তখন কি করে যে তাদের মধ্যে কারো যদি কোনো ভুল ত্রুটি থাকে, গুগলকে ধোকা আসলে কিভাবে দেয়া যায় খেয়াল করেন। ব্ল্যাক হ্যাটটা কি, এই কিওয়ার্ড আপনি যতবার ব্যবহার করবেন, যত বেশি ব্যবহার করবেন, আপনার ওয়েবসাইট তত বেশি র্যাঙ্ক করবে। কিন্তু গুগল আমাদেরকে কি বলে দিয়েছে যে 2 থেকে 6% ব্যবহার করতে হবে। এর বেশি যদি ব্যবহার করি র্যাঙ্কে চলে আসবে একদম ফার্স্ট পেজ, কোনো কথা নাই। আপনি শুধুমাত্র ওই কিওয়ার্ডে ফাটাই যাচ্ছেন আপনার ওয়েবসাইটে, তাহলে মনে করেন ফার্স্ট পেজ, ঠিক আছে? কিন্তু যেই দিন গুগল খোলস ছাড়বে, বছরে কয়বার জানি এটা হয়ে থাকে, আমার এই মুহূর্তে মাথায় নেই, এটা জানছিলাম, যাই হোক এই মুহূর্তে মনে নেই। আপনারা রিসার্চ করে একটু দেখবেন তো আসলে গুগল কতদিন পর পর তাদের অ্যালগোরিদমটা চেঞ্জ করে। হ্যাঁ, একটু রিসার্চ করবেন। তো যেটা বোঝাতে চাচ্ছিলাম, ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে এটা পলক ভাই, যে বেশি ব্যবহার করা যায়। হ্যাঁ যাবে, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, কিন্তু যখন গুগল তার খোলস চেঞ্জ করবে তখন আপনাকে এমন পেনাল্টি দিবে, এটাকে পেনাল্টি বলা হয়। হ্যাঁ, গুগলের ভাষায় এটাকে পেনাল্টি বলা হয়। আপনি ফার্স্ট রেজাল্ট থেকে হাজার হাজার পেজ নিচে চলে যাবেন। ঠিক আছে, গুগল আমাদেরকে কত কোটি রেজাল্ট দেয় না, একদম মনে করেন সেই শেষ প্রান্তে পাঠায় দিবে। ঠিক আছে, যতবার এই বছরে কয়েকবার, এখন মনে হয় খুব দ্রুত এটা করে গুগল, মানে প্রতি মাসেও হতে পারে মেবি এটা। তো ব্ল্যাক হ্যাট এসইওটা এই জন্য ব্যবহার দেখা যাচ্ছে 1 মাস 2 মাসের জন্য ব্যবহার হয়ে থাকে। যদি আপনি ম্যানুয়াল ভাবে হোয়াইট হ্যাট এসইওর মাধ্যমে সার্চ রেজাল্টে থাকতে চান, তাহলে আপনাকে হোয়াইট হ্যাট এসইও করতে হবে। সারা জীবন যদি গুগলের সাথে কন্টিনিউ করে যেতে চান, তাহলে গুগলের রুলস মেনে করতে হবে। এখন বেশিবার ব্যবহার করলে কি হচ্ছে, গুগলের টার্মস এন্ড কন্ডিশন আমরা মানছি না, তাদের নিয়ম ভেঙে ফেলছি, এটা ব্ল্যাক হ্যাটের মধ্যে পড়ে যাবে। তো যে প্ল্যানটিটা আমাদেরকে দিবে, সারা জীবন কষ্ট করেও ওই প্ল্যানটির শাস্তি হচ্ছে এটাই, সারা জীবন যদি আপনি আবার ভদ্রতা আচরণ করেন, দেখা যাচ্ছে ওই 2 থেকে 6% করছেন, যতই কষ্ট করেন, একবার প্ল্যানটি হওয়া ওয়েবসাইট আর কোনোদিনই সার্চ রেজাল্ট আসবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবং এই পিকচারটা যখন আমরা দেব, এটার একটা টাইটেল, ডেসক্রিপশন, অল্টার টেক্সট এবং কিওয়ার্ড,
এটাকে নোট করে নেন সবাই একটু। পিকচারের ক্ষেত্রে সবাই একটু নোট করেন তো, আমি পিকচার এবং কন্টেন্টের ক্ষেত্রে কি কি আমাদের প্রয়োজন হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো এখন রাইট নাও। কন্টেন্টের জন্য আমি প্রথম অবস্থায় বলি হচ্ছে কন্টেন্টের জন্য আমাদের কি কি লাগবে। ওকে, আমরা তো কন্টেন্ট লিখেছি, টাইটেল এবং হচ্ছে কি লিখেছি, ডেসক্রিপশন দিয়েছি, তাই না? ওকে, কিন্তু এটাকে এসইও উপযোগী করার জন্য ওয়েবসাইটে যখন পোস্ট করতে যাব তখন আমাদের কি কি প্রয়োজন হবে? যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই রিলেটেড মিনিমাম 10টা কিওয়ার্ড আলাদাভাবে, মানে টার্গেটেড, যে কি কি কথা লিখে সার্চ করলে সেটা আসবে, এটা কিন্তু আলাদাভাবে লাগবে। আমি আবার বলছি এটা কিন্তু কন্টেন্টের জন্য, পিকচারের জন্য না, ঠিক আছে? আলাদা কিওয়ার্ড লাগবে 10টা, অর্থাৎ ওই ডিসক্রিপশনের ভেতরে ইম্পর্টেন্ট কথাগুলো যেগুলো লিখে সার্চ করলে আপনি চান যে সার্চ রেজাল্টে আসুক, রিলেটেড কিওয়ার্ড গুলো যেগুলো, হ্যাঁ রিলেটেড কিওয়ার্ড মিনিমাম 10টা লিখতেই হবে, মানে এখানে দিতে হবে। ওকে, ম্যাক্সিমাম কত? এরপরে হ্যাঁ ম্যাক্সিমাম নেক্সট ওয়ান হচ্ছে এর ভেতরে ডিজিটাল মার্কেটিং। যদি আমরা মিনিংটা দেখি, এখানে দেখেন এখানে ডেস্কটপ কম্পিউটার, মানে বিভিন্ন কথাই তো আছে, আমি জাস্ট একটাকে ধরে নিচ্ছি, এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। এসইওর জন্য উপযোগী একটা বিষয় কি, সুন্দর করে এই বিষয়টা মাথায় নেবেন আপনারা। এসইও যখন আমরা করতে যাব তখন গুগল চায় যে আমার ওয়েবসাইটটা যদি বড় মানের কোনো ওয়েবসাইটের সাথে লিংক আপ করা থাকে তাহলে আমাকে একটু প্রায়োরিটি দিবে। মানে গুগল মনে করবে না এত বড় একটা ওয়েবসাইটের সাথে তার সম্পর্ক যুক্ত আছে, তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা মেবি বড়। এই প্রায়োরিটিটাও আমাদের এসইওর জন্য খুবই উপকারী। এখন দেখেন এখানে আছে হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, আমি গুগলে সার্চ করলাম ডেস্কটপ কম্পিউটার লিখে, তাহলে যে ওয়েবসাইটটা আসতেছে, দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসছে, মানে কন্টেন্টের ভেতরে তারা চায় কিছু কিওয়ার্ড লিংক আপ করা থাকুক। হ্যাঁ, যখন আমি এখানে কোনো টাইটেল এবং ডেসক্রিপশন দিব, তারা চায় যে কোনো একটা 2-3টা কিওয়ার্ড বা দুইটা হলে এনাফ, একটা হলেও হবে, কোনো সমস্যা নেই। তারা চায় যে লিংক আপ করা থাকুক, কিন্তু এমন কথাকে লিংক আপ করব যেটা আবার আমার ওয়েবসাইটের কম্পিটিটর যেন না হয়। হ্যাঁ, আমার ওয়েবসাইটটা কি সম্পর্কিত, আমি প্রোডাক্ট সেল করব, ঠিক আছে? এখন ডেস্কটপ কম্পিউটার কথাকে আমি এটাও বলে দিই কেন আমরা লিংক আপ করব, আর লিংক আপ করলেই সুবিধাটা কি। লিংক আপ করলে সুবিধাটা হচ্ছে, মনে করেন স্পোর্ট সম্পর্কিত আপনি হচ্ছে নিউজ লিখেন, আপনার কাজই হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি স্পোর্ট সম্পর্কিত শুধুমাত্র নিউজ লিখেই যান। অনেক ভিজিটর আছে না যারা হচ্ছে নিজেও ফুটবলার, ক্রিকেটার এরকম হতে পারে না, আপনি একটা ভালো স্টোর, আপনি নিউজ যেখানে পোস্ট করেন সেখানে ভালো একটা স্টোর আছে অনলাইনে, আপনার চোখে পড়লো যে এই স্টোরটা ভালো মানের প্রোডাক্ট সেল করে থাকে, সেটা হচ্ছে স্পোর্টের উপরে। এখন ব্যাডমিন্টন খেলা খুব ভালো চলে, অনলাইনে অনেকে ব্যাডমিন্টন সেল করে না, সেই ব্যাডমিন্টন সেল করা ওয়েবসাইটটাকে যদি আপনি আপনার স্পোর্ট রিলেটেড কোনো একটা কথা তাকে লিংক আপ করে দেন, সে কিন্তু আপনার কম্পিটিটর হচ্ছে না, কারণ আপনার কাজ হচ্ছে শুধুমাত্র নিউজ প্রচার করা। কিন্তু যদি আপনি এক কাজ করেন, এটা হচ্ছে অন্য কোনো নিউজ লেটার যারা নিউজ অলরেডি পাবলিশড করে, তাদের ওয়েবসাইট যদি আবার আপনার হচ্ছে আপনার চাইতে বড় হয়, তাহলে আপনারা লিংক আপ করতে পারেন, সমস্যা নেই। তাদেরটা করেন, তাহলে কিন্তু আপনার কম্পিটিটরকে আপনি নিজেই নিজের কাছে রাখছেন। এখন কথা হচ্ছে লিংক আপ করলে লাভ হবে কি, যেটা উদাহরণটা দিয়েছিলাম যে স্পোর্ট রিলেটেড আপনি নিউজ লিখেন, আর আপনি হচ্ছে কোথাও একটা নিচে স্টোর, কোন একটা স্টোরের লিংক আপ করে রেখেছেন। আমি আপনার ভিজিট করতে যে আমি নিউজ পড়ছি, আমার উদ্দেশ্য আমি স্পোর্ট রিলেটেড কোনো একটা ব্যাডমিন্টন ব্যাট কিনবো,
ঠিক আছে, ব্যাডমিন্টন খেলার জন্য আমি একটা ব্যাট কিনবো। তো আমি গুগলে এসে সার্চ করেছি ব্যাডমিন্টন ব্যাট লিখে, আপনার স্পোর্ট রিলেটেড ওয়েবসাইটটা আমার কাছে চলে আসছে। তো আপনার, আমি তো নিউজ পড়ার জন্য আসি নাই, আমি আসছি কিন্তু স্পোর্ট রিলেটেড ব্যাডমিন্টন ব্যাট কেনার জন্য। তো আপনার স্পোর্ট রিলেটেড ওয়েবসাইটে যে দেখি একটা কথাকে লিঙ্ক আপ করেছে, সেখানে ক্লিক করে আমি স্টোরে যেতে পারলাম। তখন আমার ভালো লাগলো, কি ভালো ওয়েবসাইট। তো এইভাবেও একটা, এটা দেখেন কত ডিপলি একটা বিষয়ে চলে গেছে এসইও, সেখানে আপনাকে একদম খুঁটিনাটি চিলচুরা বিশ্লেষণ করতে হবে এক কথায়। এখানে একটা ভিজিটর এসে আপনার ওয়েবসাইটে পরিপূর্ণ সেবা দেওয়া হচ্ছে আপনার উদ্দেশ্য। সে পরিপূর্ণ সেবা পেলেই আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়বে। গুগল দেখবে যে না, এই ওয়েবসাইটটা খুবই ভালো মানের ওয়েবসাইট, এখান থেকে ভিজিটর হতাশ হচ্ছে না। মানে আপনি একটা কথা লিখেছিলেন, সেটা লিখে সার্চ করার ফলে সেই ভিজিটরটা ওখানে এসে হতাশ হয়নি, সে ওইখান থেকে লিঙ্ক আপ পেয়েছে আমি যে ওই স্টোর থেকে ব্যাডমিন্টনটা কিনে ফেললাম। লিঙ্ক আপ করার উদ্দেশ্য এইটা একটা, সেটা হচ্ছে ভিজিটরের স্যাটিসফ্যাকশন বজায় রাখা। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনি যে ওয়েবসাইটকে আপনার ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করলেন, সেই ওয়েবসাইটটা যদি গুগলের ভালো মানের কোনো র্যাঙ্ক অবস্থায় থাকে, তাহলে গুগল আপনাকেও প্রায়োরিটি দিবে, আপনাকে ভালো নজরে দেখবে। আমার এই উদাহরণ এবং এই কথাগুলো কি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন? জি ভাই। জি ভাই। ওকে, কনফিউশন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, আসলে প্রশ্ন না করলেও মাঝে মাঝে বোঝানো কষ্টকর হয়ে যায়। সো আমাদের কন্টেন্টের জন্য এক নম্বরে কি বলেছি, যে বিষয় ছিলাম আমি, কন্টেন্ট লেখার জন্য যে যে বিষয় আমাদের এখন লাগবে এসইওর ক্ষেত্রে, ইউএস এসইও, অন পেজ অপটিমাইজেশনের জন্য এক নম্বরে কি বলেছি, ডেসক্রিপশন পর মিনিমাম 10 কিওয়ার্ড। আচ্ছা 10 কিওয়ার্ড লাগবে। এরপরে আপনাদেরকে দেখাইছি যে এইখানে ইউএস এসইও তে এসে যখন আমরা গুগল প্রিভিউ, গুগলকে বোঝানোর জন্য আমার একটা কি লাগবে, এসইও টাইটেল লাগবে, তাই না? অবশ্যই আপনি তো পোস্টের টাইটেল লিখেছেনই, গুগলকে বোঝানোর জন্য যদি আপনি চান যে না আমি আলাদা টাইটেল দেবো, দিতে পারেন। যদি মনে করেন না গুগলও এইটাই বুঝুক, তাহলে আপনি ওইটাই লিখতে পারেন, কোনো সমস্যা নেই টাইটেলের ক্ষেত্রে। কিন্তু মেটা ডিসক্রিপশনের জন্য, কথাকে নোট করে নিন এগুলো, হ্যাঁ, মেটা ডিসক্রিপশনের জন্য অবশ্যই অবশ্যই এখানে আপনাকে ব্যবহার করতে হবে 135 থেকে 140 ওয়ার্ডের কথা বলেছিলাম আপনাদেরকে, তাই না? জি ভাই। ওকে, 135 থেকে 140 ওয়ার্ডের একটা মেটা ডিসক্রিপশন লিখতে হবে। তো আপনি যে আপনারা যারা হচ্ছে কন্টেন্ট লিখেছেন, অনেকে 2000 ওয়ার্ডেরও কন্টেন্ট লিখেছেন, তাই না? এটা তো অনেক বড়, এটা কি কি সম্পর্কে লিখেছেন, অনেক বড় বিস্তারিত কথা বলা হয়েছে, কিন্তু গুগল চায় না যে এত বড় কিছু বুঝতে। গুগল চায় মেটা ডিসক্রিপশন সংক্ষেপে, গুগলকে মূল সামারিটা কি, মূল সামারি বোঝানোর জন্য আপনাকে এক্সট্রা ভাবে কন্টেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে হবে আরেকটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। তাহলে এক নম্বরে আমাদের আছে হচ্ছে 10টা কিওয়ার্ড লিখতে হবে, এসইও টাইটেল দিতে হবে এবং মেটা ডিসক্রিপশন দিতে হবে। নোট করেন কন্টেন্টের ক্ষেত্রে এগুলো। ভাই মেটা ডেসক্রিপশন কত ওয়ার্ড বলেন? 135 থেকে 140 ওয়ার্ডের। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। এসইওর ক্ষেত্রে কন্টেন্টে আপনি এভাবে 300 ওয়ার্ড টাইপ, 300 ওয়ার্ড সর্বনিম্ন না ভাইয়া? বুঝতে পারিনি ভাই, আরেকবার। মানে আমি যখন একটা ওয়েবসাইটের জন্য একটা কন্টেন্ট লিখবো, সেক্ষেত্রে কি আমাদেরকে 300 ওয়ার্ড মাস্ট বি হতে হবে না? 300 ওয়ার্ডটা হচ্ছে আমাদের যথোপযুক্ত, মানে যথোপযুক্ত মিনিমাম একটা মার্জিত ভাবে আসে আর কি। আপনি 300 ওয়ার্ড হলে কিছু একটাকে প্রকাশ করার মতো, মানে অর্থবোধক কোনো কিছু লিখতে পারছেন, এটাকে মিন করে। এখন জাস্ট 2 লাইনে তো কোনো কিছু সবকিছু বোঝানো পসিবল না, তাই না? এই জন্য আমাদের 300 ওয়ার্ড লেখাটা বেটার। আমরা তো যে ডিসক্রিপশন লিখেছি, 10টা প্রোডাক্ট সম্পর্কে লিখেছি, বা কেউ অনেকবার
সবারই কিন্তু 300 ওয়ার্ডের অনেক বেশি আছে, তাই না? 1000-2000 ওয়ার্ড আছে, কিন্তু আমাদেরকে যে মেটা ডিসক্রিপশন 135 থেকে 40 এর মধ্যেই হতে হবে। তবে এটা সর্বোচ্চ 150 ওয়ার্ড পর্যন্ত লেখা যায়। 150 ওয়ার্ড পর্যন্ত লেখা যায়, কিন্তু 150 লিখবো না, আমরা লিখবো হচ্ছে 135 থেকে 40। এটাকে মেটা ডিসক্রিপশনের আদর্শ মেটা ডিসক্রিপশন বলা হয়। সো বেটার কোয়ালিটি হচ্ছে 135 থেকে 40 ব্যবহার করা। ক্লিয়ার হয়েছেন সবাই? মেটা ডিসক্রিপশনে যদি আমরা এই যে কন্টেন্টের মাঝখান থেকে 140 ওয়ার্ড করে দিয়ে দিই তাহলে কি হবে? রনক ভাই বুঝতে পারিনি আমি, স্পষ্ট আসছে কথা। মেটা ডেসক্রিপশনে যদি আমরা এই যে মূল কন্টেন্টটা থাকবে ওইটার মাঝখান থেকে যদি কথাগুলো না, কোনো প্রবলেম নেই, কিন্তু কথা হচ্ছে রনক ভাই, সেক্ষেত্রে কি আপনার মানে পুরো পোস্টটাকে যতগুলো কথা আপনি লিখেছেন সেই কথাকে মূল ভাবটা কি প্রকাশিত হবে যদি মাঝখান থেকে কোনো একটা লাইন নেন বা এরকম হয়? তাহলে কি মূল ভাবটা প্রকাশ হবে? যদি না হয়, মানে এরকম যদি না হয় তাহলে নেওয়া যাবে না, কারণ গুগলকে বোঝানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এটা হচ্ছে আমাদের প্রাণকেন্দ্র, কি বললাম, এসইওর প্রাণকেন্দ্র এখানে নিহিত থাকবে। সো আপনি যত ভালো করে গুগলকে বোঝাতে পারবেন, গুগল তত সুন্দর করে আপনার ওয়েবসাইটটাকে প্রমোট করে দিবে। এই হচ্ছে বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে লিংক আপ করা। তাহলে আমি কতগুলো বিষয় বললাম, নোট করেছেন কে কে? আমি করেছি কন্টেন্টের ক্ষেত্রে। আমি করেছি। হ্যাঁ, তাহলে কি কি বলেছি কন্টেন্টের ক্ষেত্রে? ফার্স্টে টাইটেল এন্ড ডেসক্রিপশন, তারপর মিনিমাম 10 কিওয়ার্ডস, তারপর হচ্ছে এসইও টাইটেল, মেটা ডেসক্রিপশন 135 থেকে 40 ওয়ার্ড, এবং হচ্ছে লিংক আপ করা। গুড, ওকে। এই ছিল মোটামুটি কন্টেন্টের জন্য। হ্যাঁ, কন্টেন্টের জন্য আমাদের এতটুকুই যথেষ্ট। অবশ্যই লিংক আপ করতে হবে, সেটা আমাদের জাস্টিফাই করে দেখতে হবে। যেমন আমি ডেস্কটপ কম্পিউটার লিখে সার্চ করেছিলাম বোঝানোর ক্ষেত্রে, যে এটা মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার ফুল প্যারা, তো এই প্যারাতে আমি ডেস্কটপ কম্পিউটারের একটা শপিং সেন্টার হোক বা যে কোনো, এটা অন্য কিছু হতে পারে, যে কোনো লেখা। যেমন এখানে হতে পারে কি কি হতে পারে দেখি, প্রোডাক্ট সার্ভিস হতে পারে, প্রোডাক্ট সার্ভিস হতে পারে, এছাড়া হতে পারে টেকনোলজি সম্পর্কে সবচাইতে, বিশ্বের সবচাইতে ভালো যে ওয়েবসাইট, যদি কথা লিখে সার্চ করলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসে সেই ওয়েবসাইটটাকে আমরা লিংক আপ করে দিতে পারি। লিংক আপের জন্য আমাকে কিন্তু কেউ বাধা দিবে না। যেমন উইকিপিডিয়া দিতে পারি, উইকিপিডিয়াতে ভালো তথ্য আছে। কোন লিংক দিতে পারি দেখেন, wikipedia.org/wiki/technology। ওকে, এই লিংকটা আমরা কিন্তু করে দিতে পারি, ঠিক আছে? এছাড়া আমি এখানে যেটা করেছি দেখেন, সেটা হচ্ছে এই স্টোরটাকে এখন আমরা চেক করব যে এই স্টোরটা আসলে কি ভালো। আমি তো সার্চ করে এটাই আসছিল, ভালো কিনা দেখার জন্য আমি এখানে ক্লিক করলাম, করার পরে একটু অ্যালেক্সা চেক করলাম এক ক্লিকে। এর জন্য কিন্তু আমরা হচ্ছে অ্যালেক্সার এক্সটেনশনটা এখানে অ্যাড করে রেখেছি। দেখেন অনেক ভালো একটা ওয়েবসাইট, 9506তম একটা ওয়েবসাইট, বাংলাদেশ থেকে সেটা 35তম একটা ওয়েবসাইট। খারাপ না, মোটামুটি খুবই ভালো। ওকে, এরপরে যেটা যদি দেখি, দুইটা আমি কম্পেয়ার করি, একটু দেখি। ওটা 9000 ছিল সামথিং, এটা একটু বেশি 28000। তো আমি দুইটা কম্পেয়ার করে বুঝতে পারলাম ওটা চাইতে এটা বেটার, আমি এটাকে লিংক আপ করে দিলাম। ঠিক আছে, এখানে তো স্ল্যাশ দেওয়া আছে, আমরা চাইলে এখানকার মূল পেজটাকে দিতে পারি, অর্থাৎ যে হোম পেজ আছে সেটা দিতে পারি, .com.bd পর্যন্ত, এই পর্যন্ত দিতে পারি। এই হচ্ছে লিংক আপের বিষয় ছিল। ইমেজের ক্ষেত্রে এখন বলি, ইমেজের ক্ষেত্রে কি কি লাগবে? অবশ্যই ইমেজের একটা টাইটেল লাগবে, ইমেজের একটা মেটা ডেসক্রিপশন লাগবে, ইমেজের অল্টার টেক্সট লাগবে, আর ইমেজের কিওয়ার্ড লাগবে। ইমেজকে লিংক আপ করাতে হবে না। যেমন আমরা হচ্ছে
লিঙ্ক আপ করেছিলাম এর ক্ষেত্রে, কন্টেন্টের ক্ষেত্রে, শুধুমাত্র ইমেজের ক্ষেত্রে আমাদের কন্টেন্ট লাগবে না। তাহলে এখন দেখেন, আপনারা তো কন্টেন্ট লিখেছেন, এখন আপনাদের বাড়তি কতগুলো কাজ আছে। একটা পোস্ট করা, ওয়েবসাইটে একটা পোস্ট করা মানে এটা একটা অনেক বড় একটা বিষয়। যখন আপনি এসইও করার উদ্দেশ্যে পোস্ট করতে আসবেন, অনেক বড় একটা বিষয়। সো আপনাকে অনেক থিঙ্ক করে ভেবে চিন্তে এই কাজগুলো করতে হবে। সবাই ইরশের জন্য, পিকচারের জন্য, জি ভাই বসছি। হ্যাঁ, পিকচারের জন্য আরেকবার বলেন কি কি? টাইটেল, লিংক আপ, কন্টেন্ট, আর কি? মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন, অল্টার টেক্সট। অল্টার টেক্সট। আমি কি অল্টার টেক্সট সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পারছি? অল্টার টেক্সট বিষয়টা কি? কোনো কনফিউশন আছে? অল্টার টেক্সটটা বলে দেয় সার্চ ইঞ্জিনকে এই পিকচারটা কি সম্পর্কিত। যেমন গুগল প্রিভিউ, মেটা ডেসক্রিপশন লিখতে হচ্ছে আমাদের ওয়েবসাইটেও এটা বলে দিবে। মানে এই পিকচারটা আসছিল, আছে যেমন হচ্ছে এক্সট্রা ব্ল্যাক লিখে সার্চ করাতে এখানে আসে, এখানে এই ওয়েবসাইটটাতে চলে আসছে। এই যে ওয়েবসাইটটা চলে আসছে। সো অল্টার টেক্সটটা মোস্ট পিকচারের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় হচ্ছে অল্টার টেক্সট। সেটা তো আমি টাইটেল এবং অবশ্যই দিব। তো এটা বোঝানোর জন্যই জাস্ট আমি আজকে একটা পিকচার এখানে আপলোড করেছিলাম, যে আসলে একটা ওয়েবসাইট পোস্ট করা মানে হচ্ছে অনেক কিছুর বিষয় আছে এখানে। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ইনশাল্লাহ একটা পোস্ট করে এসইও উপযোগী পোস্ট ওয়েবসাইটে কিভাবে করতে হয়, পিকচার আমরা বানিয়ে আছে। বিষয়গুলো আরো ভালো করে হয়তো আলোচনা করতে পারবো। যেমন এখানে দেখেন ট্যাগ বলছে ইন্টারকে, মানে কম ব্যবহার করে করে আমাদের এই ট্যাগ গুলো ব্যবহার করতে হবে, কিওয়ার্ড যেগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেগুলোর মধ্যে একটা ছিল গুগল ড্রাইভকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। দ্বিতীয় বিষয় ছিল যে একটা পিকচারকে কিভাবে ক্যানভা থেকে এডিট করে আমরা আমাদের ওয়েবসাইটে পোস্টিং এর উপযোগী করতে পারি। তৃতীয় বিষয় শিখেছি, এগুলোকে নোট করবেন আমি এখন যেগুলো বলছি। তৃতীয় বিষয় শিখেছি যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস থেকে ইউএসটিসিও প্লাগইনটা ইনস্টল করতে পারি, কিভাবে আমরা একটা পিকচারের ক্ষেত্রে পিকচার আপলোড শিখেছি আজকে, কিভাবে আমাদের একটা পিকচার দিতে পারি, নেওয়ার পর এসইও যোগ্য কিভাবে করতে পারি, কন্টেন্টের ক্ষেত্রে কি বিষয় আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে যখন এসইও উপযোগী তখন কি কি হবে। এই তো বিষয় তাই না আজকে ক্লাসে। কত বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যে সমস্ত বিষয় নিয়ে কথা বলি এই বিষয়ে আরো কম থাকে যে আমি এই বিষয়টা এখনো বুঝতে পারিনি। আমার তো কনফিউশন নাই ভাই। তাহলে যদি আমি নীরবতাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিচ্ছি বাকিদের। হ্যাঁ, আমি জানি না আজকে আপনাদের কি হয়েছে, কথা বলছেন না অনেকেই।
যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই যখন আমি কাজ দিব তাহলে কাজগুলোও করতে পারবেন, তাই না? এই বিষয়গুলো বুঝতে যদি পেরে থাকেন তাহলে কাজগুলো আপনাদের কাছে ইজি বলে মনে হবে। আর কনফিউশন থাকলে আমি একবার না 1000 বারও আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে প্রস্তুত, একটুও বোরিং ফিল করব না, একটুও বোরিং ফিল করব না আপনার কোশ্চেনের অ্যান্সার করতে। আমি রিপিট 3 বার 4 বার 5 বার 10 বার বোঝাবো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন কাজ দেওয়ার পরে আপনারা কাজ আমাকে ফিডব্যাক না দিতে পারবেন তখন বুঝবো যে আপনি আসলে পারেননি, আর তখন আমি বোরিং ফিল করব। বুঝতে পারছেন বিষয়টা? যখন কাজ আপনারা দিতে না পারবেন তখন বোরিং ফিল হবে। ওকে, গুড। এখন নেক্সট দিনের হোমওয়ার্ক হচ্ছে, নেক্সট দিন আমি বলেছি যে আমরা কিন্তু শিখবো যে কিভাবে পোস্ট একদম ডাইরেক্টলি আমরা পাবলিশ করব, একটা পোস্ট পাবলিশ করব, ঠিক আছে? আমাদের ওয়েবসাইট কিন্তু এখনো পর্যন্ত ব্ল্যাঙ্ক আছে। ব্ল্যাঙ্ক মিন কোনো পোস্ট নেই, একটা ওয়ার্ডও লেখা নেই ওয়েবসাইটে, ঠিক আছে? তো আমি নেক্সট দিন আপনাদেরকে শেখাবো যে কিভাবে একটা পোস্ট পাবলিশ করতে হয় এসইও উপযোগী, এখানে কিভাবে মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল বা এক্সেট্রা আরো যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে অ্যাড করে করা যায়। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, হোমওয়ার্ক হচ্ছে একটা পিকচার রেডি করতে হবে। একটা না, যদি 10টা প্রোডাক্ট সম্পর্কে হয়, আপনার যদি মনে হয় যে 10টা পিকচার দিলে এখানে ভালো হবে, যদি 20টা দিয়ে ভালো হয় তাহলে 20টা দিবেন। সমস্ত বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। এখন যদি তারপরেও কোনো কনফিউশন থাকে, দু একটা ওয়েবসাইট ঘুরে নিয়ে দেখবেন যে আসলে কি বিষয় ঘটতেছে, কেমন পোস্ট করেছে, মোস্ট পপুলার ওয়েবসাইট গুলো দেখবেন যে আসলে কি ক্যাটাগরি কন্টেন্ট গুলো লিখবো, আমরা যে কন্টেন্টটা লিখবো এই কন্টেন্টটা কেমন হবে, মানে আমরা কি প্রোডাক্টটা সেল করতে চাই এরকম কিছু বুঝাবো, না আমরা প্রোডাক্টটা প্রয়োজনীয় দিকগুলো বলে দেব? আচ্ছা, গুড, ভালো প্রশ্ন করেছেন রনক ভাই। এখন আমরা কি পর্যায়ে আছি? আমরা জানি হচ্ছে একটা ওয়েবসাইটকে গুগল র্যাঙ্কে নিয়ে আসার জন্য মিনিমাম 5টা পোস্ট থাকতে হয়। এখানে কিছু তথ্য ভিত্তিক আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে এখন আপাতত গুগল র্যাঙ্কে নিয়ে আসবো। এটার জন্য আমাদের কিছু কিওয়ার্ড দরকার, তাই না? যে কিওয়ার্ডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা গুগল র্যাঙ্কে আসবে, তাই না? ইন ফিউচার আমরা হচ্ছে প্রোডাক্ট বিক্রির দিকে বেশি ঝুঁকি দিব, কিন্তু এখন আমাদের কি দরকার? যদি আমাদের কন্টেন্ট না থাকে, কিওয়ার্ড না থাকে, তাহলে কিন্তু আমরা সার্চ রেজাল্টে আসতে পারছি না। তো এখন কথা হচ্ছে কোন তথ্যভিত্তিক কোন কথা যদি আমরা লিখতে পারি, মানে নিউজের মতো করে প্রিভিউ দিচ্ছেন কোন প্রোডাক্ট সম্পর্কে, তাহলে কিন্তু আপনাকে অনেক বড় একটা ডেসক্রিপশন লিখতে হচ্ছে। তাহলে আমাদের ওয়েবসাইটে এই কন্টেন্টটা চলে আসলো এবং এখান থেকে কিছু কিওয়ার্ড চলে আসলো, যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে আসবে। বুঝতে পারছেন? ওয়েবসাইটটা আসলে কি সম্পর্কিত হতে যাচ্ছে? মানে এই যে প্রোডাক্ট আপনাদেরকে যেগুলো লেখাইছি এগুলোই তো আমরা তো বলেছি আমাদের ওয়েবসাইট হবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিভিন্ন প্রোডাক্ট সেল করব, অ্যামাজনে যত প্রোডাক্ট আছে সব সেল করব, সব। এটা ই-কমার্সের মতো শুধু প্রোডাক্টের কন্টেন্ট। এখানে বিষয়টা আমি বলি, আমরা কন্টেন্টের মাধ্যমে, মানে কন্টেন্ট থাকবে আমাদের, অবশ্যই কন্টেন্ট থাকবে যার মাধ্যমে আমাদের গুগলকে বোঝাতে হবে আমাদের ওয়েবসাইট কি সম্পর্কে। যখন আমরা একটা প্রোডাক্ট উপস্থাপন করব, হ্যাঁ, প্রোডাক্টের ভিতরে কিন্তু অত বড় পোস্ট থাকবে না, অত কিওয়ার্ড থাকবে না। এটার প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস টাইস থাকবে, এগুলো দিয়ে কিন্তু সার্চ রেজাল্টে চলে আসতে পারবো এরকম কিছু না। কিন্তু যখন আমি প্রোডাক্ট টপ 10 বুকস নিয়ে কথা বলছি, তখন কিন্তু অনেক কিওয়ার্ড এক্সট্রা যোগ হচ্ছে। এইটার কারণেও কিন্তু আমাদের সার্চ রেজাল্টে আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, তাই না? জি ভাই। তো এখন যে কন্টেন্টটা লিখছি এটা শুধুমাত্র কন্টেন্ট, এখানে কোনো পিকচার এখানে কোনো প্রোডাক্ট আপলোড হবে না, মানে এখানে প্রোডাক্টের প্রাইস থাকবে না। এখন শুধুমাত্র আমরা পোস্ট রেডি করতেছি যেটার মাধ্যমে সার্চ রেজাল্টে আসতে পারি। পিকচার থাকবে, পিকচার এটা শো করার জন্য অবশ্যই আমাদের পোস্টে পিকচার থাকবে, কিন্তু এই প্রোডাক্টটা সেল হচ্ছে না। সেলের জন্য আমাদের সব সেকশন আলাদা থাকবে, আর এটা শুধুমাত্র কন্টেন্ট, মানে মেইনলি আমরা রিভিউটা দেব প্রোডাক্ট গুলোর। গুড, হ্যাঁ, এটাই বিষয়। হ্যাঁ, তাহলে হোমওয়ার্ক কি করবো? আমরা পিকচার রেডি করবো। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কন্টেন্টের জন্য যে বিষয়গুলো লাগবে, আমি আজকে আপনাদের যেগুলো নোট করে দিলাম কন্টেন্ট এবং পিকচারের জন্য, সেই বিষয়ে আপনারা যে বিষয়ের উপরে কন্টেন্ট লিখেছেন
এখন তো বুঝতে পারছেন যে তাহলে কি ধরনের কন্টেন্ট হলে ভালো হতো। কারো যদি কন্টেন্টের পরিবর্তনের প্রয়োজন হয়, যে হ্যাঁ আমার এই কন্টেন্টটাকে মনে হচ্ছে আমি এভাবে পরিবর্তন করে এইভাবে পোস্ট করলে ভালো হয়, তাহলে আপনার আইডিয়াকে আপনি কাজে লাগান। জি হ্যাঁ, এটা বেটার হবে। আর যদি আপনি এই ধরনের আইডিয়া নাও পান, সেটা আপনি ক্লাসে এসব বলতে পারেন সবাইকে, যে আমি তো এরকম করেছিলাম, আপনাদের কারো কোনো আইডিয়া আছে কিনা। আছে আমরা 10 জন, কিন্তু 10 রকমের কমেন্ট চাইলে করতে পারবো। মানে 10টা লাইন পরিবর্তন করা মানে একটা হিউজ ব্যাপার, সেটাকে অনেক কিছু পর্যায়ে নিয়ে আসা পসিবল। ঠিক আছে, জি ভাই। এই কারণে কিন্তু আমি সবার কন্টেন্টকে একত্রিত করেছি। চাইলে একে অন্যের কন্টেন্টটাও দেখতে পারবেন, যে আসলে ধারণার জন্য, তার চাইতে বেটার কোয়ালিটি করার জন্য কিভাবে কি করা যায় না করা যায়। আপনি আপনার প্রোডাক্ট নিয়ে লিখবেন, সে তার প্রোডাক্ট নিয়ে সে লিখবে, এরকমই থাকবে। এখন বিষয় হচ্ছে কন্টেন্ট এবং পিকচারের জন্য যে বিষয়গুলো আমাদের এসইওর জন্য প্রয়োজন, অন পেজ অপটিমাইজেশনের জন্য যে বিষয়গুলো আজকে নোট করে দিলাম, সেগুলো রেডি করবেন। এবং আপনার পোস্টের জন্য কতগুলো পিকচার বা কি পিকচার অ্যাড করলে ভালো হয়, সেই পিকচারটা আপনি রেডি করবেন, ইউনিক তৈরি করবেন। এই যে ক্যানভার মাধ্যমে যে ধরনের এডিট শিখিয়েছি, তবে অবশ্যই ওই যে আমি জাস্ট একটা ফুলের অ্যাড করেছিলাম এরকমটা করার দরকার নেই। হ্যাঁ, আবার হচ্ছে যে পিকচারটা অ্যাড করেন, এই পিকচারটা যেন আবার বিকৃত না হয়ে যায়। হ্যাঁ, পিকচারটা আপনি এডিটের কারণে দেখতে খারাপ দেখাচ্ছে, এরকমটাও যেন আবার না হয়। দেখতেও সুন্দর থাকবে কিন্তু ইউনিক হয়ে যাবে, একটু মাথা খাটাতে হবে আর কি। হোমওয়ার্ক সবাই কমপ্লিট করবেন। আজকের মতো এ পর্যন্ত। আর যদি কোনো কনফিউশন থাকে প্রশ্ন করতে পারেন। কন্টেন্ট গুলো ল্যাঙ্গুয়েজ ভাই ইংলিশেই তো দিব না সবগুলো? হ্যাঁ, আমরা ইংলিশে ব্যবহার করব। আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে বাংলাদেশ থেকে আমাদের এখনো সেইভাবে খুব বেশি কেনাকাটা চালু হয়নি আসলে। হ্যাঁ, বাইরের কান্ট্রিতে যেমন সব, তারা কিন্তু অনলাইনের উপর ভিত্তি করে থাকে আর কি। শপিং এ যে সব করার মানুষ মেবি আমার কাছে মনে হয় কম। তাদের যে আসলে মার্কেটিং পলিসি দেখে আমার কাছে তাই মনে হয়। বিষয় হচ্ছে যেহেতু প্রোডাক্ট গুলো আমরা বাইরেই সেল করব, এই কারণে হ্যাঁ, আমরা যে কন্টেন্ট গুলো লিখছি, আমরা কি এটার উপরেই লিখবো আবার কারেকশন করব? এইটার উপরে লিখবেন বলতে অ্যামাজন থেকে শার্ট, প্যান্ট বা স্যুট, এগুলোর যে কন্টেন্ট গুলো লিখছি আজকে যেভাবে লিখতে বললেন, ঠিক এভাবে কি আমরা সাজাবো? ওই জিনিসটা তো ঠিক নাই আমাদের মনে হয়। যদি ঠিক না থাকে আপনি আপনার মতো করে তাহলে একটু আবার এটাকে ঠিক করে নিতে পারেন। জাস্ট এটা একটা মানে আলাদা আলাদা পোস্ট হবে। তারপরে তো আমি প্রোডাক্ট নিয়ে লিখতে বলবোই, একটা স্পেসিফিক প্রত্যেকটা প্রোডাক্ট। আপনি এই যে ম্যান ফ্যাশনের, এখন হচ্ছে মনে করেন ম্যান ফ্যাশনের এটা কি দিচ্ছেন, মানে টোটাল বিষয়ের উপর একটা প্রিভিউ লিখছেন। কিন্তু যখন আপনি আবার আলাদা আলাদা একটা করে, মানে এটা মূল ক্যাটাগরিতে আছেন, তারপরে যখন আপনি আবার সাব ক্যাটাগরিতে চলে যাবেন, যে ম্যান ফ্যাশনের স্যুট নিয়ে কথা বলছেন, তারপরে যে কোনো এনি কাইন্ড অফ ওয়াচ নিয়ে কথা বলছেন, তখন ওই বিষয়ের উপরে আপনি ঝুঁকবেন। এখন আমরা প্রোডাক্ট আপলোড করছি না, এখন আমরা টোটাল বিষয়ের উপরে সামারি লিখছি। ম্যান ফ্যাশন। ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, যখন আমরা এই যে সাব ক্যাটাগরিতে যাব, যেমন ম্যান ফ্যাশনে যখন আমরা কোনো শার্ট বা প্যান্ট নির্দিষ্ট একটা নিয়ে ছবিতে কথা বলবো, না বিভিন্ন ফ্যাশনেবল বা এরকম শার্ট বা প্যান্ট এগুলো নিয়ে কথা বলবো, স্পেসিফিক ভাবে একটা দিয়ে এটা ওইটা নিয়ে কথা বলবো, যে এটা এমন এটা না। যখন আমরা প্রোডাক্ট আপলোড করব রনক ভাই, তখন বিষয়টা কেমন ঘটবে, তখন ওই প্রোডাক্টের টাইটেলটাই লিখবো, কিন্তু একটু ঘুরায় ফিরায় লিখবো। মানে ওটার সাথে অ্যামাজনের সাথে সেম সেম লিখবো না। তারা এক লাইন আগে দিয়েছে, আমরা এক লাইন পরে দিব, বা তারা একটা তথ্য বেশি দিয়েছে, দেখা যাচ্ছে প্রয়োজন বোধে আমরা একটা তথ্য কম দিয়ে দেবো, প্রয়োজন বোধে। কিন্তু আমরা চাইলে কিন্তু একটু ভেবে চিন্তে ওটার সাথে দুই একটা লাইন ঘুরায় ফিরায় দিতে পারি, এরকম ভাবে একটু ইউনিক করে জাস্ট লিখে ফেলবো। হ্যাঁ, তাহলে আমাদের এই যে ম্যান ফ্যাশনের যে ইমেজটা আসবে, এটা কি আমরা ক্যানভা থেকে তৈরি করে নিব?
না না, এটা হচ্ছে আপনি বিভিন্ন ওই যে প্রোডাক্টের পিকচার দিয়ে দিতে পারেন। মেন ফ্যাশনের ভিতরে কি কি থাকছে, মনে করেন হচ্ছে প্যান্ট থাকছে, শার্ট থাকছে, টি শার্ট থাকছে, হ্যাঁ এরকম যত যাবতীয় আছে সবকিছু, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে নিতে পারেন, সমস্যা নেই। এখন মনে করেন কেউ ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে কাজ করছে, কেউ মোবাইল ফোন নিয়ে কাজ করছে, তো মোবাইলের মডেল গুলো নিয়ে প্রিভিউ দিয়েছে একটা, যে এই মোবাইলের এই গুণাগুণ, ওই এই মডেলের এই গুণাগুণ, মানে এরকম টাইপ। হ্যাঁ, বিভিন্ন মডেল অনুযায়ী তার গুণাগুণ হয়ে থাকে কিন্তু। ওকে, আর কোনো কোশ্চেন আছে? না ভাই, তাহলে আমরা ভাইয়া আপনি যেভাবে বলছেন সেভাবে ট্রাই করতে থাকি। যদি কিছু প্রবলেম থাকে একটা এক্সাম্পল মূলক একটা পোস্ট আমাদেরকে প্রোভাইড করবেন কাইন্ডলি আগামীতে। আচ্ছা ঠিক আছে, আমি এরকম একটা এক্সাম্পল মূলক পোস্ট আপনাদের মেসেঞ্জার গ্রুপে আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ওকে ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ক্লাসে দেখা হচ্ছে। ভাই ইউটিসি ওটা করতে ডাউনলোড করব শবন ভাই। হ্যালো হ্যালো, প্লাগইনে দেন ভাইয়া, তানজিল ভাই, প্লাগইনে এটা করে একটু সার্চ দেন। তানজিল